বাংলাদেশের এমবিবিএস, বিডিএস এবং পোস্ট গ্রাজুয়েট ছাত্রছাত্রীবৃন্দ, তোমরা যে যেখানে আছো, তোমাদের সবাইকে শুভেচ্ছা এবং আমার ইউটিউব চ্যানেলে স্বাগত জানাচ্ছি। আমি প্রফেসর ডক্টর মোহাম্মদ আশফাকুর রহমান, বিভাগীয় প্রধান, অ্যানাটমি বিভাগ, আদ্দিন আকিজ মেডিকেল কলেজ, খুলনা। আমরা আমাদের টপিক ছিল নিউরো অ্যানাটমি এবং নিউরো অ্যানাটমি বিষয়ে আমরা নার্ভাস টিস্যু নিয়ে আলাপ করছিলাম। পূর্ববর্তী 4টি ভিডিও লেকচারের পর আজকে আমি পঞ্চম এবং নার্ভাস টিস্যু বিষয়ে শেষ ভিডিও লেকচারটি তৈরি করতে যাচ্ছি। সো হোয়াট ইজ গ্যাংলিয়ন? আমরা জানি যে গ্যাংলিয়ন মানে হচ্ছে কালেকশন অফ সেল বডি আউটসাইড সেন্ট্রাল নার্ভাস সিস্টেম। আর একটু ক্লিয়ার করলে, কার সেল বডি? কালেকশন অফ নিউরোনাল সেল বডি outside central nervous system is called ganglion. Collection of cell body of the neuron outside central nervous system is called ganglion. প্লুরালে বলা হয় গ্যাংলিয়া। এটা হচ্ছে একটা গ্যাং মানে একটা গুচ্ছ, যে গুচ্ছর মাঝে অনেকগুলো সেল বডি থাকবে নিউরনের। সিমিলার কালেকশন যদি সিএনএস এর মধ্যে হয় তাহলে তার নাম ছিল নিউক্লিয়াস, বাট আউটসাইড সিএনএস দিস ইজ কল্ড গ্যাংলিয়া। আউটসাইড সিএনএস মিন্স ইট ইজ ইন দ্য পিএনএস। এখানে একটা ডায়াগ্রাম দেখতে পাচ্ছি আমরা। এই ডায়াগ্রামটা, এই যে এখানে এটা একটা স্পাইনাল নার্ভ, দিস ইজ দ্য ভেন্ট্রাল অর এন্টেরিয়র রুট, দিস ইজ পোস্টেরিয়র রুট। এই পোস্টেরিয়র রুট দুটো মিলে এখানে নার্ভ ট্রাঙ্ক তৈরি হচ্ছে। পোস্টেরিয়র রুটের মাঝে আমরা একটা সোয়েলিং দেখতে পাচ্ছি। এই সোয়েলিংটার নামই হচ্ছে, এটাই একটা গ্যাংলিয়ন, যার নাম পোস্টেরিয়র রুট গ্যাংলিয়ন বা ডরসাল রুট গ্যাংলিয়ন বলা হয়। এখানে একটু হাইলাইট করা হয়েছে ডরসাল রুট গ্যাংলিয়নের একটা ছবিকে। অনেক অনেক সেল বডি দেখা যাচ্ছে এই ডরসাল রুট গ্যাংলিয়নের মাঝে। সেই সাথে আমরা অনেকগুলো নার্ভ ফাইবারও দেখতে পাচ্ছি। আমরা ধীরে ধীরে এটা আলাপ করব। Collection of cell body of the neuron outside CNS is called ganglion, and ganglion are part of the PNS. আমরা জানি ganglia are part of the PNS, peripheral nervous system এর part, and they develop from, আমরা জানি যে গ্যাংলিয়া পেরিফেরাল নার্ভাস সিস্টেমের পার্ট, আর পেরিফেরাল নার্ভাস সিস্টেম ডেভেলপ করে নিউরাল ক্রেস্ট অর এক্টোডার্মাল প্লেকোড থেকে। হ্যাঁ, গ্যাংলিয়াগুলো ডেভেলপ করে নিউরাল ক্রেস্ট থেকে আর সাথে এক্টোডার্মাল প্লেকোড থেকে। একটা গ্যাংলিয়া স্ট্রাকচার কি, কিভাবে গ্যাংলিয়া তৈরি হয়, আমরা এটা জানতে চাই। একটা গ্যাংলিয়ার সবার বাইরে থাকে হচ্ছে দেখতে অভয়েড ইন শেপ। এটা গ্যাংলিয়ার শেপ হচ্ছে অভয়েড, এবং সবার বাইরে একটা কানেকটিভ টিস্যু ক্যাপসুল থাকে। এই যে এখানে একটা কানেকটিভ টিস্যু ক্যাপসুল, একটা গ্যাংলিয়ার বাইরে কানেকটিভ টিস্যু ক্যাপসুল থাকে। তারপরে থাকে কতগুলো নিউরনের সেল বডি। আমরা এখানে কয়েকটা নিউরনের সেল বডি দেখতে পাচ্ছি। এই যে নিউরন, এরা কোন টাইপের নিউরন? এখন কথা হচ্ছে, যদি গ্যাংলিয়াটা সেন্সরি গ্যাংলিয়া হয় তাহলে নিউরনগুলো হবে হচ্ছে ইউনিপোলার অর বাইপোলার টাইপের নিউরন। এখানে যে ছবিটা দেখানো হচ্ছে এটা ইউনিপোলার। একটা পোল থেকে একটা প্রসেস বের হলো, দেন এটা টি ম্যানারে ভাগ হয়ে গেল। সো এটা একটা ইউনিপোলার নিউরন দিয়ে তৈরি গ্যাংলিয়া। বাইপোলার নিউরন দিয়ে তৈরি গ্যাংলিয়াও হতে পারে। সো আমরা বললাম, যদি সেন্সরি গ্যাংলিয়া হয় তাহলে এই নিউরনটা হবে হচ্ছে আইদার ইউনিপোলার অর বাইপোলার। আর যদি গ্যাংলিয়াটা মোটর গ্যাংলিয়া হয় তাহলে মোটর গ্যাংলিয়াতে আমরা পাবো মাল্টিপোলার নিউরন। মোটর গ্যাংলিয়াতে পাওয়া যাবে মাল্টিপোলার নিউরন। এবং আরেকটা জিনিস পাওয়া যাবে, এই নিউরনের সেল বডির চারপাশে কতগুলো আমরা সেল দেখতে পাচ্ছি। এই যে এখানে লেখা আছে স্যাটেলাইট সেল। সো এই প্রত্যেকটা সেল বডির চারপাশে আমরা স্যাটেলাইট সেল খুঁজে পাবো। স্যাটেলাইট সেলস আর ওয়ান টাইপ অফ দ্য নিউরোগ্লিয়াল সেল। নিউরোগ্লিয়াল সেল।
স্যাটেলাইট সেল হচ্ছে নিউরোগ্লিয়াল সেল এক ধরনের। সো এই গেল হচ্ছে স্যাটেলাইট সেল। আর কোন অনেক গ্যাংলিয়ার মধ্যে কিছু ইন্টারনিউরনও থাকে, ইন্টারনিউরন থাকে, রেনশো সেল বা আদার ইন্টারনিউরন থাকে, সিফ সেল থাকে, এসআইএফ সেল পাওয়া যায়, এগুলো পাওয়া যেতে পারে। আর আর যেটা থাকবে সেটা হচ্ছে নার্ভ ফাইবার। এই নার্ভ ফাইবারও পাওয়া যাবে গ্যাংলিয়ার মধ্যে। নার্ভ ফাইবার গুলো গ্যাংলিয়ার দিয়ে ঢুকবে, বের হবে, এরকম নার্ভ ফাইবার পাওয়া যায়। সো দিস ইজ দ্য স্ট্রাকচার অফ গ্যাংলিয়া। আমরা গ্যাংলিয়ার ক্লাসিফিকেশন জানতে চাই। গ্যাংলিয়াকে আমরা দুই ভাগে ক্লাসিফাই করি। একটা হচ্ছে সেন্সরি গ্যাংলিয়া। সেন্সরি গ্যাংলিয়া ইনফ্যাক্ট দে আর সোমাটিক গ্যাংলিয়া, অর অন্যভাবে বললে সোমাটিক গ্যাংলিয়া আর সেন্সরি গ্যাংলিয়া। সোমাটিক গ্যাংলিয়া গুলোই সেন্সরি গ্যাংলিয়া। এই সোমাটিক গ্যাংলিয়া গুলোকে আমরা দুই ভাগে ভাগ করি। একটা হচ্ছে ক্রেনিয়াল গ্যাংলিয়া আর একটা হচ্ছে স্পাইনাল গ্যাংলিয়া। দুই ভাগে ভাগ করা হয়। ক্রেনিয়াল গ্যাংলিয়া, দ্যাট মিন্স যে ক্রেনিয়াল নার্ভের মাঝে এরকম সেন্সরি গ্যাংলিয়া আছে তার মাঝে ট্রাইজেমিনাল গ্যাংলিয়া, যেটা ট্রাইজেমিনাল নার্ভের থাকে, ট্রাইজেমিনাল গ্যাংলিয়া, আরেক নাম গ্যাসারিয়ান গ্যাংলিয়া। দেন আমরা পাবো ফেসিয়াল নার্ভের জন্য জেনিকুলেট গ্যাংলিয়া। সো ট্রাইজেমিনাল গ্যাংলিয়া, জেনিকুলেট গ্যাংলিয়া, দে আর সেন্সরি গ্যাংলিয়া, ক্রেনিয়াল সেন্সরি গ্যাংলিয়া। তারপরে আমরা C8 ভেস্টিবুলো ককলিয়ার নার্ভের মাঝে দুটো গ্যাংলিয়া পাই, ভেস্টিবুলার গ্যাংলিয়া আর ককলিয়ার গ্যাংলিয়া। ককলিয়ার গ্যাংলিয়াকে স্পাইরাল গ্যাংলিয়া বলে। সো এটা পাবো। দেন আমরা 9 ক্রেনিয়াল নার্ভে পাবো সুপিরিয়র এন্ড ইনফিরিয়র নামে দুটো গ্যাংলিয়া। সুপিরিয়র গ্যাংলিয়া, ইনফিরিয়র গ্যাংলিয়া দুটোকেই আমরা পাবো হচ্ছে 9th গ্লসোফেরিঞ্জিয়াল নার্ভের মাঝে। ভেগাস নার্ভের মাঝে সিমিলার আরো দুটো গ্যাংলিয়া পাওয়া যাবে, তার নামও সুপিরিয়র এন্ড ইনফিরিয়র গ্যাংলিয়া। সো দিজ আর দ্য ক্রেনিয়াল সেন্সরি গ্যাংলিয়া, দিজ আর দ্য ক্রেনিয়াল সেন্সরি গ্যাংলিয়া। এর বাইরে স্পাইনাল গ্যাংলিয়াও পাবো, দ্যাট ইজ স্পাইনাল নার্ভের রিলেশনে। ক্রেনিয়াল গ্যাংলিয়া হচ্ছে ক্রেনিয়াল নার্ভের রিলেশনে সেন্সরি গ্যাংলিয়া, স্পাইনাল গ্যাংলিয়া হচ্ছে স্পাইনাল নার্ভের রিলেশনে সেন্সরি গ্যাংলিয়া। যেমন আমরা একটু আগে ছবিতে দেখিয়েছিলাম ডরসাল রুট গ্যাংলিয়া, ডরসাল রুট ইজ সেন্সরি। সো ডরসাল রুট যে গ্যাংলিয়াটা থাকে, ডরসাল রুট গ্যাংলিয়া, দ্যাট ইজ দ্য স্পাইনাল সেন্সরি গ্যাংলিয়া। তো এই হচ্ছে সেন্সরি গ্যাংলিয়ার ক্লাসিফিকেশন। আমরা এইবার একটু জানতে চাই মোটর গ্যাংলিয়া নিয়ে। মোটর গ্যাংলিয়া গুলো অটোনমিক গ্যাংলিয়া। সো দিস ইজ ডিফারেন্ট। সেন্সরি গ্যাংলিয়া হচ্ছে সোমাটিক গ্যাংলিয়া, বাট মোটর গ্যাংলিয়া হচ্ছে অটোনমিক গ্যাংলিয়া। আমরা জানি অটোনমিক নার্ভাস সিস্টেমে দুটো পার্ট থাকে, একটা হচ্ছে সিম্প্যাথেটিক পার্ট, অ্যানাদার ওয়ান ইজ দ্য প্যারাসিম্প্যাথেটিক পার্ট। সো দুটোর গ্যাংলিয়া এখন আলাদা করে বলতে হবে। সিম্প্যাথেটিক গ্যাংলিয়া গুলোকে আমরা দুই ভাগে ভাগ করি। একটা হচ্ছে ল্যাটারাল অর প্যারাভার্টিব্রাল গ্যাংলিয়া। আমরা এখানে একটা স্পাইনাল কর্ড দেখতে পাচ্ছি, আর এখানে একটা বড় গ্যাংলিয়ার চেইন দেখা যাচ্ছে যার নাম সিম্প্যাথেটিক চেইন অর সিম্প্যাথেটিক ট্রাঙ্কও বলে। এই সিম্প্যাথেটিক চেইন বা ট্রাঙ্কে কতগুলো গোল গোল বিডের মতো দেখা যাচ্ছে, বিড, এইগুলো হচ্ছে একটা গ্যাংলিয়া। সো দিজ আর, এগুলো ভার্টিব্রাল প্যারালালি থাকে বলে তাদেরকে বলে প্যারাভার্টিব্রাল গ্যাংলিয়া। সো এই প্যারাভার্টিব্রাল গ্যাংলিয়া হচ্ছে এই প্যারাভার্টিব্রাল গ্যাংলিয়া, হ্যাঁ, এই যে সিম্প্যাথেটিক চেইন অর আমরা বলতে পারি সিম্প্যাথেটিক ট্রাঙ্কে যে গ্যাংলিয়া গুলো আছে, দিজ আর দ্য প্যারাভার্টিব্রাল অর ল্যাটারাল গ্যাংলিয়া। এর বাইরে আমরা সিম্প্যাথেটিক গ্যাংলিয়া হিসেবে পাবো আরেকটা গ্যাংলিয়ার নাম সাবসিডিয়ারি গ্যাংলিয়া। তবে সাবসিডিয়ারি গ্যাংলিয়াকে দুই ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে কোলেটারাল বা প্রি ভার্টিব্রাল গ্যাংলিয়া। আমরা এখানে একটা গ্যাংলিয়া দেখতে পাচ্ছি, এই গ্যাংলিয়াটা অলমোস্ট ভার্টিব্রার সামনে থাকে, কারণ স্পাইনাল কর্ড থাকে ভার্টিব্রার ভিতরে। সুতরাং স্পাইনাল কর্ডের ঠিক সামনে এই গ্যাংলিয়াটা থাকে, নাম হচ্ছে প্রি ভার্টিব্রাল গ্যাংলিয়া অর কোলেটারাল গ্যাংলিয়া। এটা সিম্প্যাথেটিকের আরেকটা গ্যাংলিয়া। দেন যেমন হচ্ছে সুপিরিয়র, এবং এগুলো কোনো না কোনো ব্লাড ভেসেলের রিলেশনে থাকে, বিশেষভাবে এওর্টার ভেন্ট্রাল ব্রাঞ্চগুলোর রিলেশনে থাকে। আমরা এওর্টার ভেন্ট্রাল ব্রাঞ্চে গুলো জানি তার রিলেশনে থাকে, যেমন সুপিরিয়র মেসেন্টেরিক গ্যাংলিয়া, ইনফিরিয়র মেসেন্টেরিক আর্টারি রিলেশনে ইনফিরিয়র মেসেন্টেরিক গ্যাংলিয়া।
সুপিরিয়র মেসেঞ্টারি গ্যাংলিয়া, এওরটিকো রেনাল, যে এওরটার যেখান থেকে রেনাল আর্টারি রাইজ করে সেখানে এওরটিকো রেনাল গ্যাংলিয়া পাই। তাছাড়া সুপিরিয়র হাইপোগ্যাস্ট্রিক গ্যাংলিয়া পাই। দিজ আর দ্য কোলাটেরাল অর প্রিভার্টিব্রাল গ্যাংলিয়া। এর বাইরে আরেকটা গ্যাংলিয়া এই ডায়াগ্রামে নাই, সেটা হচ্ছে টার্মিনাল গ্যাংলিয়া, সেটা হচ্ছে অ্যাড্রেনাল মেডুলা। আমরা জানি অ্যাড্রেনাল মেডুলাতে কতগুলো মডিফাইড নিউরনের সেল বডি থাকে, and these are the post ganglionic sympathetic neuron. These are the post-ganglionic sympathetic neuron, এবং যেগুলোকে বলা হয় প্যারা নিউরন, কারণ এরা এই নিউরনগুলো আর কোনো ইম্পালস জেনারেট করে না, ইম্পালসের সাথে কোনো রিলেশন নাই। They secret what? They secret epinephrine and norepinephrine, that is catecholamine secret করে। সো এই অ্যাড্রেনাল মেডুলাটা হচ্ছে টার্মিনাল গ্যাংলিয়ার এক্সাম্পল। এই গেল আমাদের সিম্প্যাথেটিক গ্যাংলিয়া। তার বাইরে আছে প্যারাসিম্প্যাথেটিক গ্যাংলিয়া। আমরা এখানে একটা ডায়াগ্রাম দেখতে পাচ্ছি। হিয়ার ইজ দা স্পাইনাল কর্ড। স্পাইনাল কর্ড বেসিক্যালি এখানে, তার উপরে দিস ইজ দা ব্রেইন স্টেম, উপরের অংশটুকু ব্রেইন স্টেম, নিচে স্পাইনাল কর্ড দেখানো হচ্ছে। স্পাইনাল কর্ড থেকে কতগুলো নার্ভ ফাইবার বের হলো, সিম্প্যাথেটিক চেইন, দ্যাট ইজ প্যারাভার্টিব্রাল গ্যাংলিয়া। এগুলো সিম্প্যাথেটিকের গ্যাংলিয়া, নো প্রবলেম। আমরা এখন প্যারাসিম্প্যাথেটিকে আছি। প্যারাসিম্প্যাথেটিক গ্যাংলিয়া গুলো দুটো গ্রুপে ভাগ করা হয়। আমরা জানি প্যারাসিম্প্যাথেটিক নার্ভ সিস্টেমকে বলা হয় ক্রেনিওস্যাক্রাল আউটফ্লো, সুতরাং এর একটা ক্রেনিয়াল পার্ট হবে। এই ক্রেনিয়াল পার্টে যে গ্যাংলিয়া গুলো পাওয়া যায় সেগুলোকে বলে ক্রেনিয়াল প্যারাসিম্প্যাথেটিক গ্যাংলিয়া। সো আমরা একটা পেলাম ক্রেনিয়াল প্যারাসিম্প্যাথেটিক গ্যাংলিয়া, এগুলোকে কোলাটেরাল গ্যাংলিয়া বলে। কি কি গ্যাংলিয়া আছে এখানে? এক নাম্বার সিলিয়ারি গ্যাংলিয়া, যেটা থার্ড ক্রেনিয়াল নার্ভের রিলেশনে থাকে। দেন টেরিগোপ্যালাটাইন গ্যাংলিয়া এন্ড সাবমেন্ডিবুলার গ্যাংলিয়া। টেরিগোপ্যালাটাইন গ্যাংলিয়া এন্ড সাবমেন্ডিবুলার গ্যাংলিয়া, এগুলো এটা থাকে হচ্ছে সেভেন ক্রেনিয়াল নার্ভের রিলেশনে, দ্যাট ইজ ফেসিয়াল নার্ভের রিলেশনে। দেন আমরা পাবো হচ্ছে অটিক গ্যাংলিয়া। এই অটিক গ্যাংলিয়াটাকে বলা হয় হচ্ছে পাবো নাইন ক্রেনিয়াল নার্ভ, গ্লসোফেরিঞ্জিয়াল নার্ভ রিলেশনে। সুতরাং এই চারটাই হচ্ছে ক্রেনিয়াল প্যারাসিম্প্যাথেটিক গ্যাংলিয়া, যেগুলোকে কোলাটেরাল গ্যাংলিয়া বলে। এর বাইরে আমরা টার্মিনাল গ্যাংলিয়া পাবো, যে গ্যাংলিয়াগুলো ভিসেরাল ওয়ালের ভিতরে অর ক্লোজ টু দা ভিসেরা, ভিসেরাল ওয়ালের কাছে থাকে, ক্লোজ টু ভিসেরা অর উইদিন ওয়াল অফ দা ভিসেরা। আমরা বলতে পারি এখানে, এই যে এখানে দেখানো হচ্ছে একটা হার্ট দেখানো হচ্ছে। হার্ট, এই যে ক্রেনিয়াল নার্ভ, একটা নার্ভ ফাইবার বের হলো, প্যারাসিম্প্যাথেটিক ফাইবার, সেই ফাইবারটা একদম ভিসেরাল ওয়ালের কাছে গিয়ে সিনাপস করবে। এইটাই একটা গ্যাংলিয়া হবে, এই যেখানে সিনাপস করে, সেটা হচ্ছে গ্যাংলিয়া অফ কার্ডিয়াক প্লেক্সাস। দেন গ্যাংলিয়া অফ দ্য পালমোনারি প্লেক্সাস। দেন গ্যাংলিয়া অফ মায়োন্টেরিক প্লেক্সাস। মায়োন্টেরিক প্লেক্সাস হচ্ছে জিআইটি তে, জিআইটি বা কোন একটা ট্রাক্টের স্মুথ মাসেলের মধ্যে একটা প্লেক্সাস পাওয়া যায়, তার নাম মায়োন্টেরিক প্লেক্সাস। সেখানে যে নিউরনাল সেল বডি গুলো থাকে তাদেরকে বলবো আমরা গ্যাংলিয়া অফ দ্য মায়োন্টেরিক প্লেক্সাস। দেন গ্যাংলিয়া অফ মিজনার্স প্লেক্সাস অর সাবমিউকোসাল প্লেক্সাস। সাবমিউকোসাতে যে প্লেক্সাস থাকে তার নাম সাবমিউকোসাল প্লেক্সাস। জিআইটি তে এই সাবমিউকোসাল প্লেক্সাস পাওয়া যায়। সো আর পাবো হচ্ছে ইনফিরিয়র হাইপোগ্যাস্ট্রিক গ্যাংলিয়ন। সুপিরিয়র হাইপোগ্যাস্ট্রিক গ্যাংলিয়ন কিন্তু সিম্প্যাথেটিকের গ্যাংলিয়ন, বাট ইনফিরিয়র হাইপোগ্যাস্ট্রিক গ্যাংলিয়ন ইজ দা প্যারাসিম্প্যাথেটিক গ্যাংলিয়ন। এখানেই এসে পেলভিক স্প্ল্যাঙ্কনিক নার্ভ, দিস ইজ দা পেলভিক স্প্ল্যাঙ্কনিক নার্ভ, যেটা স্যাক্রাল আউটফ্লো। এই চারটা হচ্ছে ক্রেনিয়াল আউটফ্লো, আর এই পেলভিক স্প্ল্যাঙ্কনিক নার্ভ ফর্মস দা sacral outflow of the parasympathetic system. এই ফাইবারগুলো গিয়ে যে গ্যাংলিয়াতে সিনাপস করে তার নাম ইনফিরিয়র হাইপোগ্যাস্ট্রিক গ্যাংলিয়া। সো দিস আর দা কল্ড, যাকে বলা হয় টার্মিনাল গ্যাংলিয়া অফ দ্য প্যারাসিম্প্যাথেটিক সিস্টেম। এক্সামের জন্য ছোট্ট করে আমাদের পড়তে হয় সোমাটিক অ্যান্ড অটোনমিক গ্যাংলিয়ার মধ্যে ডিফারেন্স কি, হোয়াট আর দ্য ডিফারেন্সেস বিটুইন সোমাটিক অ্যান্ড অটোনমিক গ্যাংলিয়া। আমরা একটা ফ্লো চার্ট তৈরি করতে পারতাম বা পারি চাইলে, কয়েকটা পয়েন্ট ফলো করে নেচার। আমরা জানি সোমাটিক গ্যাংলিয়াস আর সেন্সরি গ্যাংলিয়া,
অটোনমিক গ্যাংলিয়া আর মোটর গ্যাংলিয়া। সো নেচার হচ্ছে একটা সেন্সরি আর একটা হচ্ছে মোটর। 2 নম্বর হচ্ছে সেল বডি, কেমন সেল বডি থাকে। সোমাটিক গ্যাংলিয়াতে আমরা জানি থাকে আইদার ইউনিপোলার অর বাইপোলার নিউরন, কিন্তু অটোনমিক গ্যাংলিয়া যেহেতু মোটর গ্যাংলিয়া, আর মোটর মিন্স মাল্টিপোলার, সো এখানে থাকবে মাল্টিপোলার নিউরন। 3 নম্বরে সিনাপস, সিনাপস ইস্যুটা আমি একটু পরে দেখাচ্ছি। এন্ড 4 নম্বর হচ্ছে নিউক্লিয়াসটা, সেল বডিতে নিউক্লিয়াসের লোকেশন কোথায় থাকে, দুটো আমি দেখাচ্ছি। আমরা এখানে একটা গ্যাংলিয়া ড্র করার চেষ্টা করছি। দিস ইজ দ্য কানেকটিভ টিস্যু ক্যাপসুল। ভিতরে অনেকগুলো সেল বডি দেখা যাচ্ছে উইথ নিউক্লিয়াস, সেল বডি অ্যান্ড নিউক্লিয়াস দেখা যাচ্ছে। এগুলো হচ্ছে নিউরনের সেল বডি। এই সেল বডিগুলো ও বা এই নিউরনগুলো কোন টাইপের আমরা দেখি। দিস ইজ দ্য এই নিউরনটা অ্যাট লিস্ট দেখা যাচ্ছে একটা প্রসেস বের হলো, দেন এটা টি শেপ ম্যানারে বাইফারকেট করে গেল, তার মানে এটা ইউনিপোলার নিউরন। সো একটা সেন্সরি গ্যাংলিয়াতে, এটা একটা সেন্সরি গ্যাংলিয়া, তার মাঝে ইউনিপোলার নিউরন থাকবে। শুধু যে ইউনিপোলার নিউরন তা না, এই নিউরনটা দেখা যাক দুই দিক থেকে দুটো প্রসেস বের হচ্ছে, সো বাইপোলার নিউরন। তাইলে আমরা একটা সেন্সরি গ্যাংলিয়াতে ইউনিপোলার নিউরন পাবো, বাইপোলার নিউরনও পেতে পারি। কোনো কোনো গ্যাংলিয়াতে ইউনিপোলার নিউরন পাওয়া যায়, কোনো কোনো গ্যাংলিয়াতে বাইপোলার নিউরন পাওয়া যায়। এখন প্রশ্ন হচ্ছে যে এখানে কি কোনো সিনাপস হচ্ছে? আমরা কিন্তু দেখতে পাচ্ছি এখানে কোনো সিনাপস হচ্ছে না। সিনাপস মিন দুটো নিউরনের জাংশন, দুটো নিউরন যেখানে একটা শেষ হবে আর একটা শুরু হবে। এখানে কোনো নিউরনের, এখানে কোনো সিনাপসের ঘটনা ঘটে না। সুতরাং সোমাটিক গ্যাংলিয়াতে কোনো সিনাপস হয় না। আর এখানে যে সেল বডি গুলো দেখা যাচ্ছে সে তার নিউক্লিয়াসটা সেন্ট্রালি দেখা যাচ্ছে, নিউক্লিয়াস লোকেটেড সেন্ট্রালি। সেইগুলো আমরা ডিফারেন্স ইউজ করতে পারি। এবার আমরা একটা অটোনমিক গ্যাংলিয়া দেখতে পারি। দিস ইজ ওয়ান অটোনমিক গ্যাংলিয়া। সবার বাইরে একটা ক্যাপসুল দেখা যাচ্ছে, কানেকটিভ টিস্যু ক্যাপসুল, অনেকগুলো সেল বডি দেখা যাচ্ছে। ইন্টারেস্টিং হচ্ছে এখানে নিউক্লিয়াসটা পেরিফেরিতে আছে। সুতরাং সোমাটিক গ্যাংলিয়াতে নিউক্লিয়াস সেন্টারে থাকলেও অটোনমিক গ্যাংলিয়াতে সেল বডির পেরিফেরিতে থাকে নিউক্লিয়াস, এখানে নিউক্লিয়াস গুলো পেরিফেরিতে দেখা যাচ্ছে। এবং আরেকটা বিষয় হচ্ছে এখানে সিনাপস হয় কি না, সেল বডিটা কেমন, সেল বডিটা কি টাইপের। আমরা এই যে দেখতে পাচ্ছি এটা একটা সেল বডি, একটা প্রসেস এদিকে বের হয়ে গেল, আরো প্রসেস আছে তার এইদিকে, এটা দেখানো হয় নাই। এটা হচ্ছে একটা মাল্টিপোলার নিউরন। সো অটোনমিক গ্যাংলিয়াতে থাকে মাল্টিপোলার নিউরন। এখানে কোনো সিনাপস হয় কি? অবশ্যই হবে। এই যে সিনাপস হবে, একটা নিউরন এসে এখানে এন্ড করলো, দিস ইজ দ্য সাইনাপটিক নব, হিয়ার ইজ দ্য সাইনাপটিক ক্লেফট, এখানে একটা সিনাপস হয়েছে, দেন এখানে আরেকটা নিউরন শুরু হলো। সো আমরা অটোনমিক গ্যাংলিয়াতে দেখব এখানে সিনাপস হয়, কিন্তু সোমাটিক গ্যাংলিয়াতে কোনো সিনাপস কিন্তু ছিল না। সো এগুলো যদি আমরা পয়েন্ট হিসেবে ইউজ করি তাহলে কিন্তু আমাদের সোমাটিক এন্ড অটোনমিক গ্যাংলিয়া ডিফারেন্স ক্রিয়েট হয়ে যাবে। আমাদের নিউরন পার্টটুকু আলাপ শেষ করলাম আমরা। এখন চলে যাব নিউরোগ্লিয়া পার্টে। আমরা জানি নার্ভাস টিস্যুর দুটো সেল আছে, একটা হচ্ছে নিউরন, একটা নিউরোগ্লিয়া। এতক্ষণ আমরা নিউরন নিয়ে আলাপ করেছি গত 5 ভিডিও ধরে। এইবার আমরা শুরু করব নিউরোগ্লিয়া বিষয়ে ডিসকাশন। নিউরোগ্লিয়া, তাদের আরেক নাম হচ্ছে গ্লিয়াল সেল বা গ্লায়াল সেল বলে। গ্লু করে রাখে, নিউরনগুলোকে গ্লুর মতো আটকে রাখে এরা, এই জন্য এদেরকে গ্লিয়া বা গ্লিয়াল সেল বলে, গ্লু থেকে গ্লিয়াল সেল বলে। দে আর নন এক্সাইটেবল, এরা এক্সাইটেড হয় না। সেলুলার সাপোর্টিং এলিমেন্টস, এরা সেল এবং সাপোর্ট দেয়। নরমালি সাপোর্টের কাজ করে কানেকটিভ টিস্যু, কিন্তু এটা কানেকটিভ টিস্যু না, এটা হচ্ছে নার্ভাস টিস্যুরই একটা সেল। সো বলা হচ্ছে the non-excitable cellular supporting element of nervous system or nervous tissue is called neuroglia. কেউ কেউ এখানে বলে বসে সিএনএস, অফ সিএনএস বলে, কিন্তু সিএনএস বলাটা ঠিক হবে না, কারণ নিউরোগ্লিয়া পিএনএস এও আছে। So the non-excitable cellular supporting element of nervous system is called neuroglia. আর আমরা জানি নিউরোগ্লিয়া থাকে নিউরনের তুলনায় 5 থেকে 10 গুণ বেশি, 5 to 10 টাইমস মোর থাকে, এবং নিউরনের তুলনায় এদের সাইজ একটু ছোট থাকে, স্মলার ইন সাইজ, যে কারণে
পরিমাণে বেশি থাকে কিন্তু সাইজ ছোট। এই জন্য ভলিউম হিসেবে দেখা যায় এরা 50-50 ভলিউম তৈরি করে। টোটাল ভলিউমে অফ দ্য সিএনএস এর যে টোটাল ভলিউম তার হাফ ফর্ম করে নিউরোগ্লিয়া, হাফ হচ্ছে নিউরন তৈরি করে। কারণ নিউরন কম থাকলেও তার সাইজ বড়, এই জন্য আলটিমেটলি ভলিউম সমানই ক্রিয়েট করে। নিউরোগ্লিয়া গুলো ডেভেলপ করে নিউরোএক্টোডার্ম থেকে। সব নিউরোগ্লিয়া নিউরোএক্টোডার্মাল ইন ডেভেলপমেন্ট, কিন্তু একটা নিউরনের মতোই। নিউরন নিজে যেমন নিউরোএক্টোডার্ম থেকে আসে, নিউরোগ্লিয়াকেও সে সাথে করে নিউরোএক্টোডার্ম থেকে নিয়ে আসে। এরা ভাই ভাই টাইপের সেল। তবে এখানে একটা এক্সেপশন হচ্ছে মাইক্রোগ্লিয়া। মাইক্রোগ্লিয়া হচ্ছে এক্সেপশনাল। আর নিউরন এবং নিউরোগ্লিয়ার ডিফারেন্স আমি শুরুর দিকেই বলেছিলাম যে একটা হচ্ছে এক্সাইটেবল নিউরন, হচ্ছে এক্সাইটেবল, নিউরোগ্লিয়া নন এক্সাইটেবল। নিউরন ক্যান নট ডেভেলপ, নিউরনস আর পার্মানেন্ট সেল, G0 সেল। পার্মানেন্ট সেলকে G0 সেল বলে। G0 সেলের মধ্যে পড়ে। G0 সেলে অবশ্য স্টেবল সেলও পড়ে। তবে নিউরনস আর পার্মানেন্ট সেল। আর নিউরোগ্লিয়া হচ্ছে they can divide, they have ability of division, they are dividing cell. আমাদের এখন জানতে হবে নিউরোগ্লিয়ার ক্লাসিফিকেশন। সবচাইতে দুঃখের বিষয়, আমি আমার যত স্টুডেন্ট আছে বা সবাইকেই বলি, নিউরোগ্লিয়া দুই জায়গায় থাকে, সিএনএস এ থাকে, পিএনএস এও থাকে। সুতরাং নিউরোগ্লিয়াকে সিএনএস এর নিউরোগ্লিয়া, পিএনএস এর নিউরোগ্লিয়া আলাদাভাবে বলতে। কিন্তু যত জায়গাতেই বললাম এই কথা, সব জায়গাতেই স্টুডেন্টরা আলটিমেটলি শুধু সিএনএসসি নিউরোগ্লিয়া গুলোই মাথায় রাখে। পিএনএসসি নিউরোগ্লিয়া গুলোকে স্টুডেন্টরা হাতেই গোনাই ধরতে চায় না, এবং আমি প্রতিবারই খুবই রাগ করে বসি। নিউরোগ্লিয়াকে দুই ভাগে ভাগ করব। একটা হচ্ছে নিউরোগ্লিয়া অফ সিএনএস, দ্যাট ইজ সেন্ট্রাল নিউরোগ্লিয়া। তাহলে যে নিউরোগ্লিয়া সিএনএস এ থাকে তাদেরকে বলা হয় সেন্ট্রাল নিউরোগ্লিয়া। যে নিউরোগ্লিয়া পিএনএস এ থাকে তাদেরকে বলবো পেরিফেরাল নিউরোগ্লিয়া। বেসিক্যালি আমাদের বডিতে যেখানে নিউরন থাকবে সেখানে নিউরোগ্লিয়া দরকার পড়ে। যেমন রেটিনা, রেটিনার মাঝে নিউরন থাকে, সেই রেটিনাতেও কিন্তু নিউরোগ্লিয়া লাগে, এবং নিউরোগ্লিয়া আছে মুলার সেল যার নাম। এইরকম আমাদের অলফ্যাক্টরি নিউরন, সেখানেও অলফ্যাক্টরি সেল নামে নিউরন আছে, সেখানেও নিউরোগ্লিয়া লাগবে। পিনিয়াল গ্ল্যান্ড বা পিটুইটারি গ্ল্যান্ড, পিটুইটারি গ্ল্যান্ডের পোস্টেরিয়র পিটুইটারিতে নিউরন থাকে, দ্যাট ইজ নার্ভ ফাইবার থাকে, তার জন্য সেখানে নিউরোগ্লিয়া আছে, পিটুইসাইড তার নাম। তো আমার মেইন স্পিচ হচ্ছে যে যেখানে নিউরন থাকে সেখানেই নিউরোগ্লিয়া পাওয়া যাবে। পিএনএস এ নিউরন কোথায় থাকে? পিএনএস এ নিউরন থাকে হচ্ছে ইন দা গ্যাংলিয়া। সো গ্যাংলিয়াতে যেহেতু নিউরন থাকে সেখানে নিউরোগ্লিয়া দরকার। তো ঠিক আছে, তাহলে আমরা নিউরোগ্লিয়ার ক্লাসিফিকেশন বলতে গেলে সেন্ট্রাল নিউরোগ্লিয়া, পেরিফেরাল নিউরোগ্লিয়া দুটো ভাগে ভাগ করব। নাও সেন্ট্রাল নিউরোগ্লিয়া বা নিউরোগ্লিয়া অফ সিএনএস। প্রথমে দুটো ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে ম্যাক্রোগ্লিয়া আর একটা মাইক্রোগ্লিয়া। তাইলে ম্যাক্রো মানে হচ্ছে বড়, মাইক্রো মানে মাইক্রোস্কোপিক ছোট। তার মানে হচ্ছে যে নিউরোগ্লিয়া গুলো বড় সাইজের, they will be called macroglia, and those are smaller in size will be called microglia. তার মানে এই ডিফারেন্সটা মরফোলজিক্যাল, অ্যাকচুয়ালি মরফোলজিক্যাল ঠিক আছে, সেই সাথে ডেভেলপমেন্টালও। এই ম্যাক্রোগ্লিয়া গুলো ডেভেলপ করে নিউরোএক্টোডার্ম থেকে, স্পেশালি নিউরাল ক্রেস্ট থেকে। ম্যাক্রোগ্লিয়া ডেভেলপ ফ্রম দ্য নিউরাল ক্রেস্ট, neural crest na, macroglia develop from the macroglia develop from the neuroectoderm. এরা neuroectoderm স্পেশালি নিউরাল টিউব থেকে ডেভেলপ করে। নিউরাল টিউব, সিএনএস ডেভেলপ করে নিউরাল টিউব থেকে। সো ম্যাক্রোগ্লিয়া ডেভেলপ ফ্রম দ্য নিউরাল টিউব। আর মাইক্রোগ্লিয়া আসে হচ্ছে ফ্রম দ্য ব্লাড মনোসাইট, দে আর মেসোডার্মাল। মাইক্রোগ্লিয়া হচ্ছে মেসোডার্মাল। তাহলে এই যে আমরা ম্যাক্রো এবং মাইক্রোতে ভাগ করলাম, কিসের উপর বেস করে? দুটো জিনিসের উপর বেস করে। এক হচ্ছে সোর্স অফ ডেভেলপমেন্ট, আর একটা হচ্ছে সাইজ, দুটোর উপরে। ম্যাক্রোগ্লিয়াকে আবার তিন ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে অ্যাস্ট্রোসাইট, অলিগোডেন্ড্রোসাইট, আর একটা হচ্ছে ইপেন্ডাইমাল সেল। অলিগোডেন্ড্রোসাইটকে কেউ কেউ অলিগোডেন্ড্রোগ্লিয়াও বলা হয়, বলে, অসুবিধা নাই।
সো অ্যাস্ট্রোসাইট, অলিগোডেন্ড্রোসাইট, ইপেন্ডাইমাল সেল। অ্যাস্ট্রোসাইট দুই রকমের, একটা হচ্ছে ফাইব্রাস অ্যাস্ট্রোসাইট, প্রোটোপ্লাজমিক অ্যাস্ট্রোসাইট। অ্যাস্ট্রোসাইট দুই টাইপের। অলিগোডেন্ড্রোসাইট দুই রকমের, একটা হচ্ছে পেরিনিউরোনাল অর স্যাটেলাইট অলিগোডেন্ড্রোসাইট, আর একটা হচ্ছে ইন্ট্রাফেসিকুলার অলিগোডেন্ড্রোসাইট। ইপেন্ডাইমাল সেল তিন ধরনের, এ আবার তিন টাইপের, একটা হচ্ছে ইপেন্ডাইমোসাইট, টেনিসাইট, choroidal epithelial cell. There are three types of the ependymal cell: ependymocyte, tenicyte, choroidal epithelial cell. আমাদের হাতে থাকলো মাইক্রোগ্লিয়া, এও আবার দুই টাইপের মাইক্রোগ্লিয়া, একটা হচ্ছে জিটার সেল, যেটা হচ্ছে অ্যাক্টিভ মাইক্রোগ্লিয়াকে বলে জিটার সেল, আর যেটা রেস্টিং মাইক্রোগ্লিয়া সেটা রেস্টিং। দুইটা, একটা হচ্ছে রেস্টিং মাইক্রোগ্লিয়া, চুপ মেরে বসে থাকে, গাপটি মেরে অজগরের মতো, আর একটা হচ্ছে জিটার সেল, যেটা অ্যাক্টিভ মাইক্রোগ্লিয়া। Microglias are macrophage of the CNS. They are macrophage of CNS. আমরা এখানে একটা ডায়াগ্রাম দেখতে পাচ্ছি, এখানে অনেক, আমরা একটু পরিচয় করিয়ে দেই। ইয়েলো কালার, দিস ইজ দ্য নিউরন। আমরা নিউরনের পাশে এছাড়া এখানে রেড কালারের একটা ব্লাড ভেসেল দেখতে পাচ্ছি, দিস আর দ্য ব্লাড ভেসেল। এইদিকে আমরা পায়া ম্যাটার দেখতে পাচ্ছি, দিস আর দ্য পায়া ম্যাটার। ওকে, নাও আমরা দেখতে পাই this cell is called astrocyte and this is protoplasmic astrocyte. এই নিউরন, এই অ্যাস্ট্রোসাইটটা হচ্ছে প্রোটোপ্লাজমিক অ্যাস্ট্রোসাইট, একটু গাবদা গবদা, স্বাস্থ্য ভালো। যেমন এখানে আরেকটা প্রোটোপ্লাজমিক অ্যাস্ট্রোসাইট দেখতে পাচ্ছি, কিন্তু একটা ভুকানাঙ্গা অ্যাস্ট্রোসাইট আছে, সেই অ্যাস্ট্রোসাইটটার হাড় শীর্ণ জীর্ণ হাড়, হাত পা খুব চিকন চিকন, এটা হচ্ছে ফাইব্রাস অ্যাস্ট্রোসাইট। সো অ্যাস্ট্রোসাইট দুটোই দেখা যাচ্ছে, ফাইব্রাস এন্ড প্রোটোপ্লাজমিক। তারপরে আমরা এই ছবিতে অলিগোডেন্ড্রোসাইটকে দেখতে পাচ্ছি। অ্যাস্ট্রোসাইটে যেমন অনেক অনেক প্রসেস আছে, অলিগোডেন্ড্রোসাইটে সেই তুলনায় প্রসেস কম, প্রসেসগুলো অলিগো ডেন্ড্রো শব্দটা হচ্ছে প্রসেস থেকে, এর প্রসেস কম থাকে, এই জন্য একে বলে অলিগোডেন্ড্রোসাইট। আমরা দেখতে পাচ্ছি এখানে একটা মাইক্রোগ্লিয়াল সেল, সবচেয়ে স্মলেস্ট নিউরোগ্লিয়া হচ্ছে মাইক্রোগ্লিয়া, এই হচ্ছে মাইক্রোগ্লিয়াল সেল, এরও অনেক অনেক প্রসেস দেখা যাচ্ছে। এর বাইরে আমরা দেখতে পাই এখানে ইপেন্ডাইমাল সেল, দিস আর দ্য ইপেন্ডাইমাল সেল, এই সেলগুলি হচ্ছে ইপেন্ডাইমাল সেল। ওকে, সো আমরা এই ডায়াগ্রামটা একটু দেখানোর চেষ্টা করলাম। পাশে আরেকটা ডায়াগ্রাম দেখতে পাচ্ছি আমরা, এখানেও একটা অ্যাস্ট্রোসাইট দেখা যাচ্ছে, এবং এটা বুকানাঙ্গাসী অ্যাস্ট্রোসাইটটা, তার মানে ফাইব্রাস অ্যাস্ট্রোসাইট। এই অ্যাস্ট্রোসাইটটা একটু স্বাস্থ্য ভালো, এর নাম হচ্ছে প্রোটোপ্লাজমিক অ্যাস্ট্রোসাইট। এখানে আমরা একটা মাইক্রোগ্লিয়া দেখতে পাচ্ছি, দিস ইজ মাইক্রোগ্লিয়া। ওকে, মাইক্রোগ্লিয়া। আর এই সেলগুলো হচ্ছে অলিগোডেন্ড্রোসাইট। এই ছবিতে যে অলিগোডেন্ড্রোসাইট দেখাচ্ছে এটা হচ্ছে ইন্ট্রাফেসিকুলার অলিগোডেন্ড্রোসাইট। আর হচ্ছে এখানে কিছু ইপেন্ডাইমাল সেলও দেখানো হচ্ছে, ইপেন্ডাইমাল সেল। তো আমরা একটু ছবিগুলো চিনে নিলাম। আমরা আরেকটা ইন্টারেস্টিং ডায়াগ্রাম দেখতে পাচ্ছি, এইখানে কি কি দেখা যায় আমরা একটু আইডেন্টিফাই করতে পারি। আমরা এখানে এই যে ব্লু কালার যা দেখি সেটা হচ্ছে নিউরনের সেল বডি, আর এখানে প্রসেস দেখা যাচ্ছে, দিস ইজ দ্য প্রসেস, দিস ইজ ডেনড্রাইট, বাট দিস ইজ দ্য এক্সন। ওকে, এখানে আরো একটা কোন এক নিউরনের এক্সন দেখা যাচ্ছে, হয়তো দূর থেকে কোথাও থেকে আসছে একটা এক্সন। আমরা এখানে আরেকটা নিউরনের সেল বডি দেখি, তারও ডেনড্রাইট দেখা যাচ্ছে, তারও এক্সন দেখা যায়। ওকে, একটা ক্যাভিটি দেখতে পাচ্ছি, এটা দিস ইজ এ ক্যাভিটি, আইদার এটা মনে হয় কোন একটা ভেন্ট্রিকল হবে, কোন একটা ভেন্ট্রিকল হতে পারে। সো এখন আমরা দেখতে চাই যে কি কি সেল আছে এখানে নিউরনের বাইরে। এই একটা সেল দেখা যাচ্ছে, দিস ইজ অ্যাস্ট্রোসাইট, এটা হচ্ছে একটা অ্যাস্ট্রোসাইট। আমরা দেখতে চাই এখানে এই একটা অ্যাস্ট্রোসাইট, ওই একটা অ্যাস্ট্রোসাইট, দিস ইজ অ্যাস্ট্রোসাইট, দিস ইজ ওয়ান অ্যাস্ট্রোসাইট, এখানে আরেকটা অ্যাস্ট্রোসাইট দেখা যাচ্ছে। অ্যাস্ট্রোসাইটের অনেক অনেক প্রসেস, চারপাশে তার প্রসেস ছড়ানো। কিছু প্রসেস নিউরনের সেল বডির দিকে যাচ্ছে, কোন প্রসেস নিউরনের ইয়েতে ব্লাড ভেসেল, এখানে একটা ব্লাড ভেসেল দেখা যাচ্ছে, এই ব্লাড ভেসেলের গায়ে সে একেবারে ঢেকে ফেলছে ব্লাড ভেসেলের বডিটাকে।
এরকম আমরা আবার কোনো কোনো প্রসেস দেখা যাচ্ছে এদিকে ভেন্ট্রিকলের দিকে এক্সটেন্ড করছে, এটা গেল অ্যাস্ট্রোসাইট। দেন আমরা দেখতে পাবো অলিগোডেন্ড্রোসাইটকে। এই হচ্ছে একটা অলিগোডেন্ড্রোসাইট, এই একটা দিজ আর অলিগো, এই একটা মাথা দেখা যায়, দিজ আর অলিগোডেন্ড্রোসাইট, এরা হচ্ছে অলিগোডেন্ড্রোসাইট। তারও কম কম প্রসেস প্রসেস আছে কিন্তু কম। দেন আমরা একটা সেল দেখি, দিস ওয়ান, যার নাম হচ্ছে মাইক্রোগ্লিয়া। এই সেলটা দেখা যাচ্ছে একদম স্টারের মতো খুব ছোট্ট সেল, দ্যাট ইজ মাইক্রোগ্লিয়া। আর এই জায়গাতে কলামনার কিছু সেল দেখা যায়, তাদেরকে বলা হয় ইপেন্ডাইমাল সেল। দিস আর দ্য ইপেন্ডাইমাল সেল। সো এই ডায়াগ্রাম থেকে আমরা বিভিন্ন ধরনের সেল খুঁজে পেলাম, বিভিন্ন ধরনের নিউরোগ্লিয়া খুঁজে পেলাম। আমরা এতক্ষণ সিএনএস এর নিউরোগ্লিয়া গুলো পরিচয় দিয়েছি। নাও আমরা চলে আসলাম নিউরোগ্লিয়া অফ পিএনএস, পেরিফেরাল নিউরোগ্লিয়া কি কি আছে। পেরিফেরাল নার্ভাস সিস্টেমে যেহেতু নিউরন আছে, গ্যাংলিয়াতে থাকে, সো নিউরোগ্লিয়া দরকার। একটা হচ্ছে সোয়ান সেল। সোয়ান সেল হচ্ছে ওয়ান অফ দ্য পেরিফেরাল নিউরোগ্লিয়া। ইট ইজ হোমোলগাস টু ইন্ট্রাফেসিকুলার অলিগোডেন্ড্রোসাইট, সরি, ইট ইজ হ্যাঁ, কারেক্ট, ইট ইজ হোমোলোগাস টু ইন্ট্রাফেসিকুলার অলিগোডেন্ড্রোসাইট। এই সোয়ান সেলের আরেক নাম নিউরোলেমাল সেল ও নিউরোলেমোসাইট। আরেকটা নিউরোগ্লিয়া থাকে পেরিফেরাল নার্ভাস সিস্টেমে, পেরিফেরাল নিউরোগ্লিয়া হিসেবে, তার নাম স্যাটেলাইট সেল বা স্যাটেলাইট পেরিনিউরোনাল সেল। অনেকগুলো নাম আছে, গ্যাংলিয়নিক গ্লিওসাইট, এমফিসাইট, ক্যাপসুলার সেল, অনেক নাম আছে। আমরা মনে রাখবো পিএনএস এর দুটো সেল আছে, দুটোই এস দিয়ে, একটা হচ্ছে সোয়ান সেল, স্যাটেলাইট সেল, এস এস। স্যাটেলাইট সেল যেটা, এটা হচ্ছে পেরিনিউরোনাল অলিগোডেন্ড্রোসাইটের হোমোলোগাস। তাহলে পেরিফেরাল নার্ভাস সিস্টেমে যে দুটো নিউরোগ্লিয়া থাকে, দুটোই কিন্তু অলিগোডেন্ড্রোসাইটের হোমোলোগাস। সোয়ান সেল ইজ দ্য homologous to the intrafascicular oligodendrocyte. Satellite cell is homologous to satellite oligodendrocyte or perineuronal oligodendrocyte. এর বাইরে আমি বলছিলাম যে কিছু কিছু নিউরোগ্লিয়া আছে অন্যান্য জায়গাতে। পিটুইটারি গ্ল্যান্ড একটা নিউরোগ্লিয়া থাকে, পিটুইসাইট তার নাম। দেন সেরিবেলামে পাওয়া যায় বার্জম্যান গ্লিয়াল সেল, দিস ইজ ওয়ান টাইপ অফ দ্য নিউরোগ্লিয়া। অ্যাস্ট্রোসাইট লাইক নিউরোগ্লিয়া। রেটিনাতে পাওয়া যায় মুলার সেল, এটাও আরেক ধরনের নিউরোগ্লিয়া। সো দিস আর সাম আদার নিউরোগ্লিয়াস ইন আওয়ার বডি। আমরা একটু একটু করে ডেসক্রাইব করব অ্যাস্ট্রোসাইটকে। অ্যাস্ট্রোসাইট, অ্যাস্ট্রো মানে আমরা জানি, অ্যাস্ট্রো মানে অ্যাস্ট্রোনমি মিন্স তারা বিদ্যা, অ্যাস্ট্রো মানে তারা, তারা মানে মিন্স স্টার। সো এদের সেল বডি হবে স্টিলেট ইন শেপ। দে আর দ্য লার্জেস্ট এন্ড মোস্ট নিউমারাস গ্লিয়াল সেল। এরাই সবচেয়ে বড় এবং সবচেয়ে বেশি থাকে। এদের বডিটা দেখতে, এরা দেখতে হচ্ছে স্টারের মতো, সূর্য মনে হচ্ছে কে আলো দিচ্ছে, চারপাশে ছড়িয়ে যাচ্ছে আলো। স্টার শেপ অর স্টিলেট বডি উইথ নিউমারাস রেডিয়েটিং প্রসেস, অনেক অনেক রেডিয়েটিং প্রসেস থাকে। প্রসেসগুলো, কিছু প্রসেস আছে যারা ব্লাড ভেসেলের দিকে আসে এবং পেরিভাস্কুলার ফিট তৈরি করে। এই যে এক্সপান্ড করে পেরিভাস্কুলার ফিট তৈরি করেছে, এই যে এই একটা প্রসেসে এসে পেরিভাস্কুলার ফিট তৈরি করলো এবং এইভাবে সে ব্লাড ব্রেইন ব্যারিয়ার ফর্ম করে। অ্যাস্ট্রোসাইট ব্লাড ব্রেইন ব্যারিয়ার ফর্ম করে। এই গেল একটা একটা প্রসেস। কিছু প্রসেস আমরা দেখব তারা হচ্ছে পায়ামেটারের দিকে চলে যায়, যেমন এখানে একটা পায়ামেটার দেখানো হচ্ছে, দিস ইজ আর দ্য পায়ামেটার। পায়ামেটারের দিকে এরা এসে একটা মেমব্রেন তৈরি করে, তার নাম হচ্ছে আউটার গ্লিয়াল লিমিটিং মেমব্রেন, এবং পায়ার সাথে সে মিলে তৈরি করে পায়া গ্লিয়াল মেমব্রেন। পায়ামেটার এন্ড আউটার গ্লিয়াল লিমিটিং মেমব্রেন মিলে তৈরি হয় পায়া গ্লিয়াল মেমব্রেন। তাইলে এই একটা অ্যাস্ট্রোসাইটের প্রসেস, এদিকে আরো একটা অ্যাস্ট্রোসাইটের প্রসেস, আরো একটা, এরকম অনেকগুলো প্রসেস গায়ে গায়ে লেগে একটা মেমব্রেন তৈরি করে, তার নাম আউটার গ্লিয়াল লিমিটিং মেমব্রেন। সিমিলারলি কোন কোন অ্যাস্ট্রোসাইটের প্রসেস ইনসাইডে, ভিতর দিকে চলে যায় এবং কোন একটা ভেন্ট্রিকলের ক্যাভিটির দিকে চলে যায়, সেখানে তারা ভেন্ট্রিকলের লাইনিং এ ইপেন্ডাইমাল সেল থাকে।
এইদিকে তারা গিয়ে আবার একটা লিমিটিং মেমব্রেন তৈরি করে, তার নাম হচ্ছে ইনার গ্লিয়াল লিমিটিং মেমব্রেন। এবং এই ইনার গ্লিয়াল লিমিটিং মেমব্রেন ইপেন্ডাইমাল সেলের সাথে মিলে হচ্ছে ইপেন্ডাইমা গ্লিয়াল মেমব্রেন তৈরি করে, ইপেন্ডাইমা গ্লিয়াল মেমব্রেন। তাহলে অনেক অনেক টাইপের প্রসেস আমরা দেখতে পাই। এবং এই অ্যাস্ট্রোসাইটের সেল বডি এবং তার প্রসেস এর ভিতরে একটা ইন্টারমিডিয়েট ফিলামেন্ট থাকে, তার নাম হচ্ছে জিএফএপি, মানে গ্লিয়াল ফিব্রিলেটরি অ্যাসিডিক প্রোটিন, ফিব্রিলারি, গ্লিয়াল ফিব্রিলারি অ্যাসিডিক প্রোটিন অর গ্লিওফিব্রিল বলা হয়। অ্যাস্ট্রোসাইটের মাঝে তাহলে গ্লিওফিব্রিল পাওয়া যাবে, গ্লিয়াল ফিব্রিলারি অ্যাসিডিক প্রোটিন পাওয়া যাবে। এবং এই অ্যাস্ট্রোসাইট গুলো ডেভেলপ করে নিউরোএক্টোডার্ম থেকে, কারণ বিকজ নিউরাল টিউব থেকে, বিকজ দে আর সিএনএস নিউরোগ্লিয়া অফ দি সিএনএস। এই জন্য এরা নিউরাল টিউব থেকে ডেভেলপ করে, বিকজ নিউরাল সিএনএস ডেভেলপ ফ্রম দ্য নিউরাল টিউব। অ্যাস্ট্রোসাইটের দুটো টাইপ আমরা বলেছিলাম, one was the protoplasmic astrocyte, another one was the fibrous astrocyte। আমরা এখানে প্রোটোপ্লাজমিক অ্যাস্ট্রোসাইট দেখতে পাচ্ছি। প্রোটোপ্লাজমিক অ্যাস্ট্রোসাইটটা পাওয়া যায় গ্রে ম্যাটারের মাঝে। গ্রে ম্যাটারে নিউরন থাকে, তার সেল বডি থাকে, সেল বডিতে সাইটোপ্লাজম প্রোটোপ্লাজম থাকে। সো গ্রে ম্যাটারে পাবো প্রোটোপ্লাজমিক অ্যাস্ট্রোসাইট। এর প্রসেস গুলো হবে ছোট সাইজের, শর্টার কিন্তু থিকার, মোর ব্রাঞ্চ, মোটা মোটা এবং মোর ব্রাঞ্চ, অনেক ব্রাঞ্চিং দেখা যাবে। এবং এদের মাঝে ফিলামেন্ট, ওই যে গ্লিওফিব্রিল কম থাকে, গ্লিওফিব্রিল বেশি থাকবে ফাইব্রাস অ্যাস্ট্রোসাইটের মাঝে। আমরা যদি ফাইব্রাস অ্যাস্ট্রোসাইট দেখি, হিয়ার ইজ দ্য ফাইব্রাস অ্যাস্ট্রোসাইট, ভোকানাঙ্গা, খুবই চিকন। এই ফাইব্রাস অ্যাস্ট্রোসাইট থাকে হচ্ছে হোয়াইট ম্যাটারে। হোয়াইট ম্যাটারে আমরা জানি নার্ভ ফাইবার থাকে, সো নার্ভ ফাইবারের পাশেই ফাইব্রাস অ্যাস্ট্রোসাইট পাওয়া যাবে। তাহলে দে আর ফাউন্ড মেইনলি ইন দ্য হোয়াইট ম্যাটার। and each process is longer, এদের প্রসেস গুলো লঙ্গার কিন্তু চিকন, স্লেন্ডার, এবং খুব বেশি ব্রাঞ্চিং হয় না, সে নিজেই খেতে পারে না, ব্রাঞ্চ দিবে কিভাবে। সো এরা খুবই স্লেন্ডার, লেস ব্রাঞ্চড পাওয়া যাবে। এবং এদের মধ্যে আমরা দেখব যে গ্লিওফিব্রিল বেশি থাকে, নিউমেরাস ফিলামেন্ট পাওয়া যায়, দ্যাট ইজ গ্লিওফিব্রিল বেশি পাওয়া যাবে এদের মাঝে। ঠিক আছে, নাও আমরা অ্যাস্ট্রোসাইটের ফাংশন কি জানতে চাই। অনেক অনেক কাজ, অ্যাস্ট্রোসাইটে মেইন নিউরোগ্লিয়া, সো তার অনেক কাজ আমরা দেখতে পাবো। নাম্বার 1, স্ট্রাকচারাল সাপোর্ট দিবে নার্ভ সেল বডি এবং ফাইবারকে, স্ট্রাকচারাল সাপোর্ট দেয়। দেন এরা হচ্ছে ইন্ট্রাইউটেরাইন লাইফে যখন নিউরনগুলো মাইগ্রেট করে, তারা ইনার লেয়ার থেকে বাইরের লেয়ারে যায়, ওর এরকম প্লেস চেঞ্জ করে, তখন এটা পাথওয়ে তৈরি করে দেয় নিউরনগুলো প্লেস যাওয়ার জন্য। এই যে এটাকে বলা হয় স্ক্যাফোল্ডিং হিসেবে কাজ করা। দে অ্যাক্ট অ্যাজ স্ক্যাফোল্ডিং ফর মাইগ্রেশন অফ দ্য ইয়াং নার্ভ সেল ডিউরিং ইন্ট্রাইউটেরাইন লাইফ। তাহলে আমার এখান থেকে একটা প্রশ্ন হয়, সেটা হচ্ছে কোন সেলটা আগে ডেভেলপ করে? অ্যাস্ট্রোসাইট আগে ডেভেলপ করে, দ্যাট ইজ নিউরোগ্লিয়া আগে ডেভেলপ করে, নাকি নিউরন আগে ডেভেলপ করে? এখানে দেখা যাচ্ছে আগে নিউরোগ্লিয়া ডেভেলপ করবে, তারা রাস্তা তৈরি করে রাখবে যে রাস্তা দিয়ে ইয়াং নার্ভ সেল নিউরোব্লাস্ট গুলো মাইগ্রেট করবে। সুতরাং আমি সবসময় বলি যে আগে ডেভেলপ করে নিউরোগ্লিয়া, তারপরে নিউরন ডেভেলপ করে। কিন্তু অনেক টিচার বলতে চান যে না, আগে ডেভেলপ করে নিউরন, পরে নিউরোগ্লিয়া। এটা আমার কাছে গ্রহণযোগ্য মনে হয় না। নাও এই অ্যাস্ট্রোসাইট ফর্ম ব্লাড ব্রেইন ব্যারিয়ার। আমরা জানি যে নিউরন গুলো পার্মানেন্ট সেল, সুতরাং নিউরন ড্যামেজ হলে আর রিপেয়ার করা পসিবল না। সুতরাং এই নিউরন যেন ব্লাডের কোনো টক্সিক ম্যাটেরিয়াল নিউরনকে এফেক্ট করতে না পারে, তার জন্য ব্যারিয়ার দরকার। সেই ব্যারিয়ারটার নাম হচ্ছে ব্লাড ব্রেইন ব্যারিয়ার, এন্ড দিস ব্যারিয়ার ইজ ফর্ম বাই দ্য অ্যাস্ট্রোসাইট। দেন অ্যাস্ট্রোসাইট স্টোর গ্লাইকোজেন, অ্যাস্ট্রোসাইটের মাঝে গ্লাইকোজেন স্টোর করা থাকে, এবং যখনই দরকার পড়ে সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম অ্যাস্ট্রোসাইটের উপরে কাজ করে, ইপিনেফ্রিন কাজ করে অ্যাস্ট্রোসাইটের উপরে, এবং এই গ্লাইকোজেন ব্রেকডাউন হয়ে গ্লুকোজ তৈরি হয়। গ্লুকোজটা তখন গিয়ে নিউরনের কাছে চলে যায়। দে সাপ্লাই গ্লুকোজ টু দা নিউরন, কারণ আমরা জানি নিউরন গ্লুকোজ ছাড়া চলতে পারে না। এই জন্য একটা রেডি সোর্স হিসেবে নিউরোগ্লিয়া অ্যাস্ট্রোসাইটের ভিতরে গ্লাইকোজেন হিসেবে নিউরন জমা থাকে।
দেন হচ্ছে এদের কিছু ইনসুলেটিং ফাংশন আছে। দে অ্যাক্ট এজ ইলেকট্রিক্যাল ইনসুলেটর বাই কভারিং দ্য সিনাপস। সিনাপসের জায়গাগুলোকে তারা কভার করে রাখে, তাতে ইলেকট্রিক ইম্পালস যাতে এক সিনাপস থেকে পাশের কোনো সিনাপসে যেতে না পারে, লোকালাইজ যাতে ফাংশন হয়, তার জন্য সাইনাপটিক এরিয়াকে তারা কভার করে রাখে। এটা একটা কাজ। দেন দে ফর্ম ব্যারিয়ার ফর স্প্রেড অফ দ্য নিউরোট্রান্সমিটার, অলমোস্ট সিমিলার কথা। নিউরোট্রান্সমিটার যেন আশপাশে ছড়াতে না পারে তার জন্য এরা ব্যারিয়ার হিসেবে কাজ করে, দে ফর্ম ব্যারিয়ার। দেন হচ্ছে এক্সেস নিউরোট্রান্সমিটারকে তারা আবার অ্যাবজর্ব করে নেয় এবং নিউরোট্রান্সমিটারের অ্যাকশন যেন সারা জীবন চলতে না পারে তার ব্যবস্থা করে, লিমিট অ্যাকশনস। সো একবার নিউরোট্রান্সমিটার রিলিজ হলো, সেই নিউরোট্রান্সমিটারকে তারা আবার অ্যাবজর্ব করে নেয়। আবার অনেক নিউরোট্রান্সমিটার এনজাইম দিয়ে ডিগ্রেড হয়ে যায়, দুইভাবেই কাজ বিষয়টা ঘটে। তারপরে দে টেক আপ এক্সেস পটাশিয়াম ফ্রম ইসিএফ, এক্সট্রা সেলুলার ফ্লুইড থেকে এক্সেস পটাশিয়ামকে তারা টেক করে রাখে, তাতে রিপিটেটিভ ফায়ারিং হতে সুবিধা হয়, বারবার ফায়ারিং করতে নিউরনের সুবিধা হয়। দেন দে আর ফেগোসাইটিক অলসো, দে আর অলসো ফেগোসাইটিক সেল। তারা কোনো নিউরন ড্যামেজ হয়ে গেলে ফেগোসাইটোসিস করে সেটাকে রিমুভ করতে পারে, রিমুভ করে ফেললে সো ফেগোসাইটিক প্রপার্টি আছে, এবং রিমুভ করে গেলে সেখানে একটা গ্যাপ তৈরি হয়, সেই গ্যাপও রাখে না, তারা আবার নিজেরা প্রলিফারেট করে সেই জায়গাটুকু ফিল আপ করে দেয়। এইটাকে বলে রিপ্লেসমেন্ট গ্লিওসিস। সো তারা রিপেয়ার, তারা সেই জায়গাটুকুকে ভরাটও করে, রিপেয়ারও করে দেয় বাই রিপ্লেসমেন্ট গ্লিওসিস। এন্ড দে সিক্রেট সাম ট্রপিক সাবস্টেন্স ফর নিউরন, নিউরনের জন্য কতগুলো ট্রপিক সাবস্টেন্সও রিলিজ করে। অনেক অনেক কাজ অ্যাস্ট্রোসাইটের, তা আমরা অ্যাস্ট্রোসাইট নিয়ে আলাপ করলাম। আমরা জানি অ্যাস্ট্রোসাইট ব্লাড ব্রেইন ব্যারিয়ার তৈরি করে। এক্সামের জন্য খুব ইম্পর্টেন্ট আন্ডার গ্রাজুয়েটে ব্লাড ব্রেইন ব্যারিয়ার সম্পর্কে। This is a composite barrier. Why it is called composite barrier? Because it is formed by multiple layers. অনেকগুলো লেয়ার দিয়ে ব্লাড ব্রেইন ব্যারিয়ার তৈরি হয়, এই জন্য এটাকে কম্পোজিট ব্যারিয়ার বলে। এবং এটা কার কার মাঝখানে থাকে? একদিকে থাকে ব্লাড ভেসেল, আর আরেকদিকে যে একটা ব্লাড ভেসেল, আর অন্যদিকে থাকে নিউরন। সো এক পাশে থাকে ব্লাড ভেসেল, এক পাশে থাকে নিউরন, মাঝখানে যে ব্যারিয়ারটা থাকে তার নামে ব্লাড ব্রেইন ব্যারিয়ার। কি কি লেয়ার আছে ব্লাড ব্রেইন ব্যারিয়ারে? তিনটা লেয়ার। এক নাম্বার হচ্ছে, আমরা জানি যেখানে ব্যারিয়ার তৈরি করতে হয় সেখানে এন্ডোথেলিয়াম, এই ক্যাপিলারি থাকে হচ্ছে কন্টিনিউয়াস ক্যাপিলারি, কন্টিনিউয়াস ক্যাপিলারি। তাহলে আমরা কন্টিনিউয়াস ক্যাপিলারি এন্ডোথেলিয়াম এক নাম্বারে পাবো। এই যে এখানে একটা ক্যাপিলারি এন্ডোথেলিয়াম দেখানো হচ্ছে, এবং পাশাপাশি দুটো ক্যাপিলারি এন্ডোথেলিয়ামের মাঝে টাইট জাংশন থাকে। দিস ইজ দ্য রিয়েল ব্যারিয়ার, ইনফ্যাক্ট দিস টাইট জাংশন। দুই নম্বরে লেয়ারে পাবো হচ্ছে ক্যাপিলারি এন্ডোথেলিয়ামের বাইরে একটা বেসমেন্ট মেমব্রেন পাবো, দ্য বেসমেন্ট মেমব্রেন অফ দ্য ক্যাপিলারি এন্ডোথেলিয়াম। আর সবার বাইরে পাবো হচ্ছে ওই যে অ্যাস্ট্রোসাইটের ফুট প্রসেসর, ফুট প্লেট অফ দ্য অ্যাস্ট্রোসাইট, পেরিভাস্কুলার ফুট প্রসেস অফ অ্যাস্ট্রোসাইট। এই তিনটা লেয়ার মিলে তৈরি হয় ব্লাড ব্রেইন ব্যারিয়ার। আমি আবারও বলি, ব্লাডের দিক থেকে প্রথমে ক্যাপিলারি এন্ডোথেলিয়াম এন্ড টাইট জাংশন বিটুইন দেম, দেন বেসমেন্ট মেমব্রেন অফ দি ক্যাপিলারি এন্ডোথেলিয়াম, আর সবার বাইরে থাকবে পেরিভাস্কুলার ফুট প্রসেস অফ দি অ্যাস্ট্রোসাইট। এই তিনটা মিলে ব্লাড ব্রেইন ব্যারিয়ার তৈরি করে। কাজ কি ব্লাড ব্রেইন ব্যারিয়ারের? একটা হচ্ছে ব্রেইনকে প্রোটেকশন দেওয়া। শুধু শুধু আসলে আগে এটাকে ব্লাড ব্রেইন ব্যারিয়ার বলতো, কিন্তু এখন বলে ব্লাড ব্রেইন স্পাইনাল কর্ড ব্যারিয়ার, বিকজ স্পাইনাল কর্ডেও নিউরন আছে, সেও সিএনএস এর পার্ট। এই জন্য কারেন্ট নেম হচ্ছে ব্লাড সিএনএস ব্যারিয়ার, not blood brain barrier, because this barrier is present in both brain and spinal cord. So এটা একটা কাজ হবে, they protect CNS from the harmful substance of the blood. আর হচ্ছে তারা খুব সিলেক্টিভ, কিছু কিছু জিনিস ট্রান্সপোর্টেও হেল্প করে। আমরা জানি যে বাচ্চাদের ইন্ট্রাইউটেরাইন লাইফে এই ব্লাড ব্রেইন ব্যারিয়ার নট ওয়েল ডেভেলপ থাকে, এই জন্য প্রিমেচিউর বেবি ডেভেলপ যদি করে
তাহলে তার বিলিরুবিন লেভেল বেড়ে যায় ব্লাডে। সেই বিলিরুবিন লেভেল খুব বেশি হলে সে ব্লাড ব্রেন ব্যারিয়ারকে ক্রস করে যায়, কারণ তাদের ব্লাড ব্রেন ব্যারিয়ারটা বা ব্লাড সিএনএস ব্যারিয়ারটা ইমম্যাচিউর থাকে, এবং তারা বেসাল গ্যাংলিয়াতে চলে যায়, গিয়ে এফেক্ট করে কার্নিক টেরাস ডেভেলপ করে। তাহলে আমরা এখান থেকে বুঝলাম ইন্ট্রাইউটেরাইন লাইফে বাচ্চাদের ব্লাড সিএনএস ব্যারিয়ার, which is also known as blood brain barrier, সেটা ইমম্যাচিউর থাকে। আমাদের বডিতে কিছু কিছু জায়গা আছে যেখানে নরমালি ব্লাড ব্রেন ব্যারিয়ার অ্যাবসেন্ট থাকে, থাকেই না। সেই জায়গাগুলো আমরা একটু নাম দেখতে পারি, এমসিকিউর জন্য দরকার পড়তে পারে। মিডিয়ান ইমিনেন্স অফ দি হাইপোথ্যালামাস, পোস্টেরিয়র পিটুইটারি, এখানেও নাই, হাইপোথ্যালামাসের মিডিয়ান ইমিনেন্সে নাই। পিনিয়াল বডি, আসলে উচ্চারণটা হবে পাইনিয়াল বডি, পাইনিয়াল বডিতে বা পাইনিয়াল গ্ল্যান্ডও বলে, সেখানেও কোনো ব্লাড ব্রেন ব্যারিয়ার নাই। এরিয়া পোস্ট্রেমা, ফোর্থ ভেন্ট্রিকলের ফ্লোরে একটা জায়গার নাম এরিয়া পোস্ট্রেমা, যেটা হচ্ছে ব্লাডকে সে মনিটর করে, ব্লাডের কম্পোজিশনকে, এবং এই এরিয়া পোস্ট্রেমাটা হচ্ছে এটাকে বলা হয় হচ্ছে ভমিটিং সেন্টার হিসেবে কাজ করে। তারপরে অভিয়াল এলটি, অর্গানাম ভাস্কুলোসাম লেমিনা টার্মিনালিস, এই জায়গাতেও কোনো ব্লাড ব্রেন ব্যারিয়ার নাই। ইন্টার কলামনার টিউবারকল, সাবফর্নিকেল এরিয়া, করয়েড প্লেক্সাস, এগুলোতে ব্লাড ব্রেন ব্যারিয়ার অ্যাবসেন্ট থাকে। তো যাক, এইবার আমরা চলে যাচ্ছি আরেকটা নিউরোগ্লিয়াল, সেন্ট্রাল নিউরোগ্লিয়া, তার নাম হচ্ছে অলিগোডেন্ড্রোসাইট বা অলিগোডেন্ড্রোগ্লিয়া। এইটার একটা সেল বডিটা ভেরি স্মল, এই যে এখানে দেখা যাচ্ছে স্মল সেল বডি উইথ ফিউ ডেলিকেট প্রসেস, চিকন চিকন কিন্তু কম প্রসেস থাকে, কেউ বলে 30 to 40 প্রসেস থাকে, এবং প্রসেস কম থাকে বলেই এর নাম হচ্ছে অলিগো। অলিগো মানে লেস, কম, আর ডেন্ড্রো, ডেনড্রাইট মানে প্রসেস কম থাকে, অলিগোডেন্ড্রো। এই অলিগোডেন্ড্রোসাইটের সেল বডি বা প্রসেসের মাঝে কোনো ফিলামেন্টই দেখা যায় না, নো ইন্টারমিডিয়েট ফিলামেন্ট, নো আদার ফিলামেন্ট, কিছুই দেখা যায় না। এবং এরাও নিউরোএক্টোডার্ম থেকে ডেভেলপ করে, দ্যাট ইজ নিউরাল টিউব থেকে ডেভেলপ করে। অলিগোডেন্ড্রোসাইট আমরা জানি দুই রকমের পাওয়া যায়, একটা হচ্ছে, একটাকে বলে পেরি নিউরোনাল অলিগোডেন্ড্রোসাইট। হিয়ার ইজ এ পিকচার, একটা নিউরনের সেল বডি চারপাশে থাকে, নিউরনের সেল বডি থাকে হচ্ছে গ্রে ম্যাটারে, সুতরাং এই পেরি নিউরোনাল অলিগোডেন্ড্রোসাইট থাকবে গ্রে ম্যাটারে। এরা সেল বডির চারপাশে থাকে, গ্রে ম্যাটারে সেল বডির চারপাশে থাকে, এটাকে বলে পেরি নিউরোনাল অলিগোডেন্ড্রোসাইট অর স্যাটেলাইট অলিগোডেন্ড্রোসাইট বলা হয়। আরেক ধরনের অলিগোডেন্ড্রোসাইট হচ্ছে যারা নার্ভ ফাইবারের বান্ডলের মধ্যে থাকে, যার নাম ইন্ট্রাফেস, নার্ভ ফাইবার বান্ডলকে বলা হয় ফেসিকল, সুতরাং এরা ফেসিকলের ভিতরে থাকে, ইন্ট্রাফেসিকুলার অলিগোডেন্ড্রোসাইট বলা হয় তাকে, ইন্ট্রাফেসিকুলার। এবং নার্ভ ফাইবার থাকে হোয়াইট ম্যাটারে, সুতরাং এই ইন্ট্রাফেসিকুলার অলিগোডেন্ড্রোসাইট থাকবে হোয়াইট ম্যাটারে। আমরা এখন দেখে নিচ্ছি পেরিনিউরোনাল অর স্যাটেলাইট অলিগোডেন্ড্রোসাইট, দে আর লোকেটেড in the gray matter around nerve cell body, and they are homologous to satellite cell of the PNS. PNS এর satellite cell থাকে, তারই homologous satellite oligodendrocyte. They surround nerve cell body and influence biochemical environment of the neuron. নিউরনের বায়োকেমিক্যাল এনভায়রনমেন্টকে ইনফ্লুয়েন্স করে। আরেকটা হচ্ছে ইন্ট্রাফেসিকুলার অলিগোডেন্ড্রোসাইট, they are located in the white matter in rows, সারি সারি আকারে নার্ভ ফাইবারের প্যারালালি থাকে, along the myelinated nerve fiber, সো এরা থাকে হোয়াইট ম্যাটারে। তাদের কাজ কি? তাদের কাজ হচ্ছে ফরমেশন এন্ড মেইনটেনেন্স অফ দ্য মাইলিন শীথ, এরাই মাইলিন শীথ তৈরি করে ইন দ্য সিএনএস। সিএনএস এ যে নার্ভ ফাইবারে মাইলিনেশন দরকার, সেখানে মাইলিন শীথ তৈরি করে ইন্ট্রাফেসিকুলার অলিগোডেন্ড্রোসাইট। এবং এরাই হচ্ছে সোয়ান সেলের হোমোলোগাস, দে আর হোমোলোগাস টু সোয়ান সেল। নাও আরেক ধরনের নিউরোগ্লিয়াল সেল পাওয়া যায়, তার নাম হচ্ছে ইপেন্ডাইমাল সেল। এই যে এখানে ইপেন্ডাইমাল সেল দেখা যাচ্ছে, ওয়ান টাইপ ইনফ্যাক্ট। ইপেন্ডাইমাল সেলও ডেভেলপ করে নিউরাল টিউব থেকে, দ্যাট ইজ নিউরোএক্টোডার্ম থেকে, বিকজ দে আর দ্য পার্ট অফ দ্য সিএনএস নিউরোগ্লিয়া, সো নিউরাল টিউব থেকেই ডেভেলপ করবে।
নিউরাল টিউব থেকে নিউরন যেমন ডেভেলপ করে, নিউরোগ্লিয়াও ডেভেলপ করে, তারই নিউরোগ্লিয়া ডেভেলপ করে, সিএনএস নিউরোগ্লিয়া ডেভেলপ করে। এন্ড দে হ্যাভ নো বেজাল লেমিনা। ওকে, ইপেন্ডাইমাল সেল তিন রকমের আমরা জানি। ইপেন্ডাইমোসাইট, এই সেলগুলো বেসিক্যালি ইপেন্ডাইমোসাইট। এখন যে সেলগুলো দেখা যাচ্ছে, এই ইপেন্ডাইমোসাইট গুলো দেখতে লো কলামনার অর কিউবয়েডাল ইন শেপ, দেখতে হচ্ছে লো কলামনার অর কিউবয়েড, এগুলো এমসিকিউর জন্য দরকার পড়ে। সেলগুলো দেখতে হচ্ছে লো কলামনার অর কিউবয়েডাল, এবং এই সেলের মাঝে আমরা সিলিয়া দেখতে পাই। সিলিয়া, এই যে সিলিয়া দেখি, ইভেন মাইক্রোভিলাইও দেখা যায়। আমরা জানি সিলিয়া মুভ করতে পারে, তাহলে কোনো একটা কাজ নিশ্চয়ই আছে। মাইক্রোভিলাইয়ের কাজ হচ্ছে সারফেস এরিয়া বাড়ানো, কেন দরকার মাইক্রোভিলাই, সেটাও নিশ্চয়ই কাজ আছে। এবং এরা সিএনএস এর মাঝে যেসব স্পেস থাকে, যেখানে সিএসএফ থাকে, ব্রেইনের মাঝে এগুলোকে বলে ভেন্ট্রিকল, আর স্পাইনাল কর্ডে তার নাম হচ্ছে সেন্ট্রাল ক্যানেল। সো ইপেন্ডাইমোসাইট সেন্ট্রাল ক্যানেল এন্ড ভেন্ট্রিকলকে লাইন করে। দে লাইন ventricles of the brain and central canal of spinal cord। এই জায়গাতে আমরা ইপেন্ডাইমোসাইট পাবো। নাও আমরা কাজ জানতে চাই, কি কাজ? আগেই বলেছিলাম এদের সিলিয়া আছে, সিলিয়ার কাজ মুভ করা। এরা মুভ করে কি করে? এই সিলিয়া মুভ করার উদ্দেশ্য কি? উদ্দেশ্য হচ্ছে দে হেল্প ইন সার্কুলেশন অফ দা সিএসএফ, সিএসএফ সার্কুলেশনে হেল্প করে। দুই নাম্বার হচ্ছে এদের মাইক্রোভিলাই আছে, মাইক্রোভিলাই দিয়ে সারফেস এরিয়া বাড়ে। কেন সারফেস এরিয়া বাড়ে? সারফেস এরিয়া বেশি দরকার হচ্ছে ফর সিক্রেশন অর অ্যাবজর্পশন, তারা আসলে সিএসএফ অ্যাবজর্পশনে হেল্প করে। এই মাইক্রোভিলাই থাকার কারণে সারফেস এরিয়া বাড়ে, এবং এই সারফেস এরিয়া বাড়লে সিএসএফ অ্যাবজর্পশনে হেল্প হয়। সুতরাং আমরা বুঝলাম ইপেন্ডাইমোসাইটের দুটো কাজ, সিএসএফ সার্কুলেশন, সিএসএফ অ্যাবজর্পশন। দুই নাম্বার ইপেন্ডাইমাল সেল আমরা বলি। এখানে যে কতগুলো লম্বা লম্বা ইপেন্ডাইমাল সেল আছে, এই সেলগুলো হচ্ছে আসলে ম্যাক্সিমাম জায়গাতে ইপেন্ডাইমোসাইটই থাকে। আমাদের যেখানে ইপেন্ডাইমাল সেল থাকার কথা সেখানে ম্যাক্সিমাম জায়গায় ইপেন্ডাইমোসাইট থাকে। কিছু স্পেসিফিক জায়গাতে অন্য অন্য ধরনের ইপেন্ডাইমাল সেল থাকে। তার মাঝে একটা হচ্ছে থার্ড ভেন্ট্রিকল। থার্ড ভেন্ট্রিকলের মাঝে আমরা দেখব কতগুলো ইপেন্ডাইমাল সেল থাকে, যেগুলো লং বেজাল প্রসেস পাওয়া যায়। এই যে লং বেজাল প্রসেস পাওয়া যায়, এখানেও দেখা যাচ্ছে লং বেজাল প্রসেস থাকতে। এই সেলগুলোকেই বলা হয় হচ্ছে টেনিসাইট। সো টেনিসাইট হচ্ছে থার্ড ভেন্ট্রিকলের ফ্লোরে পাওয়া যায়, এবং যে যে থার্ড ভেন্ট্রিকলের ফ্লোরের কোন জায়গা, যে জায়গাটুকু মিডিয়ান ইমিনেন্সের উপরে থাকে, হাইপোথ্যালামাসের মিডিয়ান ইমিনেন্সের উপরে থাকে, সেই জায়গাতেই আমরা দেখি হিয়ার ইজ দ্য থার্ড ভেন্ট্রিকল, দিস ইজ থার্ড ভেন্ট্রিকল। থার্ড ভেন্ট্রিকলের ধরে নিলাম আমরা এই জায়গাতেই মিডিয়ান ইমিনেন্স থাকে। সো সেইখানে আমরা ইপেন্ডাইমোসাইট না থেকে এখানে থাকবে টেনিসাইট, এবং এদের লম্বা বেজাল প্রসেস পাওয়া যায়। কি কাজ এদের? এখানে আমরা দেখি হাইপোথ্যালামাস থেকে কিছু হরমোন থার্ড ভেন্ট্রিকলে রিলিজ হয়। এই হরমোনগুলোকে এই সেলগুলো কালেক্ট করে, দেন ট্রান্সপোর্ট করে নিয়ে ব্লাড তারা নিয়ে চলে যায় হচ্ছে হাইপোফাইশিয়াল পোর্টাল সিস্টেমে গিয়ে সিক্রেট করে দেয়। তাতে কি লাভ হয়? এই ব্লাডটা আলটিমেটলি যাবে এন্টেরিয়র পিটুইটারিতে, এবং এন্টেরিয়র পিটুইটারি কাজ করতে পারে এই হরমোনগুলোর ইনফ্লুয়েন্সে। আমি যা বললাম জিনিসটা আবার বলি। তার আগে এদের লং বেজাল প্রসেস আছে। এই যে লং বেজাল প্রসেস, এখানে 4টা প্রসেস, এখানে অনেকগুলো প্রসেস দেখা যাচ্ছে। তো আমরা বলছিলাম যে এদের কাজ কি? এই টেনিসাইটের মিডিয়ান ইমিনেন্স রিজিয়ন থেকে, হাইপোথ্যালামাস থেকে, এর মিডিয়ান ইমিনেন্স থেকে কিছু রিলিজিং হরমোন রিলিজ হয়, যেগুলো সরাসরি চলে যায় থার্ড ভেন্ট্রিকলে। কারণ তার পিছনেও কারণ আছে। মিডিয়ান ইমিনেন্স রিজিয়নে কোনো ব্লাড ব্রেইন ব্যারিয়ার নাই, ফলে এদের সিক্রেশন সরাসরি সিএসএফ এ যাওয়া পসিবল, যেতে পারে। এই সিএসএফ থেকে এই হরমোনগুলোকে কালেক্ট করে টেনিসাইট, এবং নিয়ে ছেড়ে দেয় হাইপোফাইশিয়াল পোর্টাল সিস্টেমের মাঝে। এই পোর্টাল সিস্টেমের ব্লাডটা এন্টেরিয়র পিটুইটারিতে যায়, গেলে এই ব্লাডটা আলটিমেটলি এন্টেরিয়র পিটুইটারিতে ঢুকে পড়ে এই হরমোনগুলো,
এবং এন্টেরিয়র পিটুইটারির উপরে কাজ করে সিক্রেশন করতে হেল্প করে। সুতরাং টেনিসাইট ইম্পর্টেন্ট একটা সেল। আমরা কাজও বুঝলাম। They transport chemical substance from CSF to hypophyseal portal system and play a part in control of the hormone production by anterior pituitary gland. এগুলো আমি ডিসক্রাইব করেছি, জাস্ট ভাষাটা দেখালাম আমি। নাও ফাইনালি আরেক ধরনের সেল থাকে, এটা একটা হ্যান্ড ড্রোন পিকচার, আমি খুব ভালো কার্সার দিয়ে ছবি আঁকতে পারি না, যে কারণে এইভাবে আঁকলাম। এখানে একটা সেরিব্রাম দেখানো হচ্ছে, তার ভিতরে একটা ক্যাভিটি দেখানো হচ্ছে। সেরিব্রামের ভিতরে যে ক্যাভিটি থাকে তার নাম ল্যাটারাল ভেন্ট্রিকল। ধরে নিলাম এটা একটা ল্যাটারাল ভেন্ট্রিকল। আর ভেন্ট্রিকলের লাইনিং এ থাকে ইপেন্ডাইমোসাইট, এখানে ইপেন্ডাইমোসাইট দেখানো হচ্ছে। এবার আমরা বাইরে থেকে একটা ব্লাড ভেসেল ঢুকতে দেখলাম। ব্লাড ভেসেলটা ঢুকে পায়ামেটারের মধ্য দিয়ে, এবং ব্লাড ভেসেলটা একটা প্লেক্সাস তৈরি করে, তার নাম হচ্ছে করয়েড প্লেক্সাস। এই করয়েড প্লেক্সাস একটা ইয়েলো ম্যাটারের মাঝে থাকে, এটা হচ্ছে পায়ামেটারের একটা জিনিস, সাবস্টেন্স, যার নাম হচ্ছে টেলাকোরয়েডিয়া। তাহলে এই করয়েড প্লেক্সাসটা আছে টেলাকোরয়েডিয়ার কাছে। এই করয়েড প্লেক্সাস থেকে সিএসএফ প্রোডাকশন হয়ে এই ভেন্ট্রিকলে চলে যাবে। সব জায়গাতেই আমরা দেখি ইপেন্ডাইমোসাইট থাকে, কিন্তু এইখানে কিছু সেল গ্রিন কালার করে দেওয়া। দিস আর দ্য করয়েডাল ইপিথেলিয়াল সেল। দিস আর নট ইপেন্ডাইমোসাইট, দিস আর করয়েডাল ইপিথেলিয়াল সেল। এবং এই সেলগুলো এই ব্লাড থেকে টেনে টেনে সোডিয়ামকে টেনে প্রথমে অ্যাক্টিভলি নিয়ে আসে এই ভেন্ট্রিকলে। সোডিয়াম আসলে তার পিছনে চলে আসে হচ্ছে ক্লোরাইড, তার তার ফ্রেন্ড হচ্ছে ক্লোরাইড। সোডিয়াম আসলে ক্লোরাইড আসে, সোডিয়াম আর ক্লোরাইড আসলে তার পিছন পিছন আসে মেয়ের বাপ, দ্যাট ইজ দা, যাকে বলা হয় ওয়াটার। ওয়াটার আসে। সো সোডিয়াম, ক্লোরাইড এবং ওয়াটারের যে মিক্সচার তৈরি হয় তার নামই হচ্ছে সিএসএফ। সুতরাং আমরা বুঝলাম এই করয়েডাল ইপিথেলিয়াল সেলের কাজ হচ্ছে সিএসএফ প্রোডাকশন। তাহলে আমরা এখান থেকে শিখলাম ইপেন্ডাইমোসাইটের কাজ হচ্ছে সিএসএফ সার্কুলেশন এন্ড অ্যাবজর্পশন, আর করয়েডাল ইপিথেলিয়াল সেলের কাজ হচ্ছে সিএসএফ প্রোডাকশন। করয়েডাল ইপিথেলিয়াল সেল দে কভার করয়েড প্লেক্সাস, এই যে করয়েড প্লেক্সাস কে কভার করে করয়েডাল ইপিথেলিয়াল সেল, এন্ড দে ফর্ম ব্লাড সিএসএফ ব্যারিয়ার। এর একটা ব্যারিয়ার তৈরি করে, এখানে ব্লাড আছে, এখানে সিএসএফ আছে, মাঝখানে যে ব্যারিয়ারটা হয় তার নামই ব্লাড সিএসএফ ব্যারিয়ার। সো দে ফর্ম ব্লাড সিএসএফ ব্যারিয়ার এন্ড দে প্রডিউস, তাদের আরেকটা কাজ হচ্ছে দে প্রডিউস সিএসএফ ফ্রম করয়েড প্লেক্সাস। করয়েড প্লেক্সাস থেকে সিএসএফ প্রডিউস করে। এই হচ্ছে ইপেন্ডাইমাল সেলের কাজ। তো আমরা তিন ধরনের সব ইপেন্ডাইমাল সেল নিয়ে ডিসকাস করেছি। নাও ব্লাড সিএসএফ ব্যারিয়ার অলরেডি আমরা একটু আগে আলাপ করেছি। এই হচ্ছে একটা ব্লাড ভেসেল, আর এদিক মনে এটা হচ্ছে করয়েড প্লেক্সাস। এই ব্লাড ভেসেলটা করয়েড প্লেক্সাস তৈরি করেছে, আর দিস আর দ্য করয়েডাল ইপিথেলিয়াল সেল, এই যে করয়েডাল ইপিথেলিয়াল সেল। আর এই পাশটা হচ্ছে ভেন্ট্রিকল, হিয়ার ইজ দ্য ভেন্ট্রিকল। সো ভেন্ট্রিকলে থাকে সিএসএফ আর ব্লাড ভেসেলে থাকে ব্লাড, মাঝখানে যে যে লেয়ার থাকবে তার নামই ব্লাড সিএসএফ ব্যারিয়ার। এটা একটা কম্পোজিট ব্যারিয়ার যেটা থাকে হচ্ছে সিএসএফ আর ব্লাডের মাঝখানে। এটা একটা উইকার ব্যারিয়ার দেন ব্লাড ব্রেইন ব্যারিয়ার। ব্লাড ব্রেইন ব্যারিয়ারের চাইতে সে একটা উইক ব্যারিয়ার। কি কি লেয়ার থাকে আমরা জানতে চাই। এটা জানকুরিয়া বই, সরি স্নেলস নিউরোঅ্যানাটমি বই থেকে পিক করা ছবি। দিস আর দ্য করয়েডাল ইপিথেলিয়াল সেল, আমরা দেখতে পাচ্ছি। তার একটা বেসমেন্ট মেমব্রেনও দেখা যাচ্ছে। দিস ইজ দ্য ইপিথেলিয়াল বেসমেন্ট মেমব্রেন। এই সেলটার নামই করয়েডাল ইপিথেলিয়াল সেল, কারণ তার বেসমেন্ট মেমব্রেন আছে, এই জন্য ইপিথেলিয়াল শব্দটা লেগেছে। তার বাইরে পায়ামেটার দেখা যাচ্ছে, পায়ামেটারে কিছু সেল যার নাম পেইল সেল। তার বাইরে আমরা এদিকে আমরা ক্যাপিলারি এন্ডোথেলিয়াম দেখি, তার বাইরে আমরা দেখি তার বেসমেন্ট মেমব্রেন। সো পাঁচটা লেয়ার আছে। নাম্বার 1 ফেনিস্ট্রেটেড ক্যাপিলারি এন্ডোথেলিয়াম, এখানে ক্যাপিলারি এন্ডোথেলিয়াম পাওয়া যাবে। 2 নম্বরে পাওয়া যাবে হচ্ছে এবং এটা ফেনিস্ট্রেটেড, কারণ এই পাশ থেকে সিএসএফ যাবে, সিএসএফ কে টেনে নিতে হবে, সিএসএফ কে তৈরি করবে এই পাশে, এই জন্য এই জায়গায় ফেনিস্ট্রেশন দরকার। কিন্তু ব্লাড ব্রেন ব্যারিয়ারে কিন্তু কন্টিনিউয়াস ক্যাপিলারি ছিল, এখানে আছে ফেনিস্ট্রেটেড ক্যাপিলারি। 2 নাম্বার হচ্ছে তার বেসমেন্ট মেমব্রেন অফ দা
কন্টিনিউয়াস বেসমেন্ট মেমব্রেন অফ ক্যাপিলারি এন্ডোথেলিয়াম, দেন পেইল সেল লেয়ার, তারপরে হচ্ছে বেসমেন্ট মেমব্রেন অফ দা choroidal epithelial cell, and finally choroidal epithelial cell and their tight junction। এই যে টাইট জাংশন দেখতে পাচ্ছি, এই যতগুলো লেয়ার আছে, 5টা লেয়ার, তার মেইন ব্যারিয়ার কিন্তু এই টাইট জাংশনটাই করে। দ্যাট ইজ choroidal epithelial cellই কিন্তু মেইন ব্লাড ব্রেইন ব্যারিয়ার তৈরি করে, বাকিরা সাপোর্টিং লেয়ার। সো এই হচ্ছে ব্লাড সিএসএফ ব্যারিয়ার, ব্লাড সিএসএফ ব্যারিয়ারের 5টা লেয়ার। কাজ কি? ব্লাড সিএসএফ ব্যারিয়ারের কাজও হচ্ছে প্রোটেকশন দেওয়া, ব্রেইন বা সিএনএস কে প্রোটেকশন দেয় ফ্রম ব্লাড থেকে, এটাই কাজ। তাছাড়া সিলেক্টিভ ট্রান্সপোর্টে হেল্প করে, এটাও কাজ। ব্লাড ব্রেইন ব্যারিয়ার এন্ড ব্লাড সিএসএফ ব্যারিয়ার দুটোর কাজ সেমই, সিমিলার কাজ। নাও আমরা চলে আসলাম মাইক্রোগ্লিয়াতে। এই একটা মাইক্রোগ্লিয়া দেখানো হচ্ছে। মাইক্রোগ্লিয়া আর স্মলেস্ট অফ অল নিউরোগ্লিয়া, এই জন্যই তার নাম মাইক্রোগ্লিয়া। দে আর পার্ট অফ দ্য এমপিএস। এমপিএস মিনস the mononuclear phagocytic system। আমরা জানি আমাদের বডিতে অনেক অনেক নিউরোগ্লিয়া, অনেক অনেক ম্যাক্রোফেজ থাকে যেগুলো ফেগোসাইটিক সেল। এই ফেগোসাইটিক সেল লাঙে থাকে, তার নাম ডাস্ট সেল বা অ্যালভিওলার ম্যাক্রোফেজ। লিভারে কোপ্পার সেল বলে। বোনসের মাঝে তার নাম হচ্ছে অস্টিওক্লাস্ট। এইরকমই সিএনএস এর মাঝে যে মনোনিউক্লিয়ার ফেগোসাইটিক সিস্টেমের যে সেলটা থাকে তার নামই হচ্ছে মাইক্রোগ্লিয়া। দে আর ফেগোসাইটিক সেল। কিন্তু অন্যান্য কোনো জায়গায় ফেগোসাইটিক সেলে কোনো প্রসেস থাকে না, শুধু একটা বডি থাকে। কিন্তু এই ফেগোসাইটিক সেলটা আছে সিএনএস এর মাঝে। সিএনএস এ নিউরন, নিউরোগ্লিয়া সবারই প্রসেস আছে, এর আর প্রসেস বাদ যাবে কেন? এই জন্য এরও প্রসেস পাওয়া যায়। সে সঙ্গ দোষে লোহা জলে ভাসার মতো, সেও এখানে বসে প্রসেস তৈরি করে ফেলে। স্পাইন লাইক প্রজেকশন পাওয়া যায়। এবং এরা যখন নরমালি ঘাপটি মেরে শুয়ে থাকে, যাদেরকে বলা হয় রেস্টিং মাইক্রোগ্লিয়া, কিন্তু যখনই এর অ্যাক্টিভ হয়, অ্যান্টিজেন এর যখনই পায় তখনই অ্যাক্টিভ হয়ে পড়ে, বা যখনই তার দরকার পড়ে ফেগোসাইটোসিস করা, তখনই অ্যাক্টিভ হয়ে গেলে অ্যামিবয়েড মুভমেন্ট দেখা যায়। এরা গ্রে ম্যাটার, হোয়াইট ম্যাটার দুই জায়গাতেই থাকে, গ্রে ম্যাটারেও থাকে, হোয়াইট ম্যাটারেও থাকে। এবং এরা ডেভেলপ করে ম্যাক্রোফেজ থেকে, দে আর মেসোডার্মাল, এবং ইন্ট্রাইউটেরাইন লাইফেই এরা মাইগ্রেট করে সিএনএস এ চলে আসে মেসোডার্ম থেকে। মাইক্রোগ্লিয়ার কাজ কি? অলরেডি আমি বলেছি যে মাইক্রোগ্লিয়াস আর ওয়ান টাইপ অফ দ্য ম্যাক্রোফেজ। তাহলে ম্যাক্রোফেজ যে কাজ করবে এরা সেম কাজ করবে। ম্যাক্রোফেজ কি কাজ করে? এক ফেগোসাইটোসিস করে, এরাও ফেগোসাইটোসিস করবে। কোন একটা নিউরন ড্যামেজ হয়ে গেল, ফেগোসাইটোসিস করবে। আর নার্ভ ফাইবার ড্যামেজ হয়ে গেল, তখন এরা ফেগোসাইটোসিস করবে। আর হচ্ছে আরেকটা কাজ হচ্ছে দে অ্যাক্ট এজ এপিসি। যে কোনো ফেগোসাইটিক সেল এপিসি হিসেবে কাজ করে। এপিসি মানে কি? এপিসি হচ্ছে অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল। ম্যাক্রোফেজ গুলো সবসময় অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল হিসেবে কাজ করে। সো এদের কাজ কি? যখন তার অ্যাক্টিভ হয় তার নামই জিটার সেল। সো এই জিটার সেলটার কাজ এক ফেগোসাইটোসিস করা এবং ঝাড়ু দিয়ে সেটা ক্লিয়ার করে দেওয়া, ডেড ডেব্রিস গুলোকে রিমুভ করে দেওয়া। এই জন্য স্ক্যাভেঞ্জার হিসেবে কাজ করে, আর এপিসি হিসেবে কাজ করে, অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল হিসেবে কাজ করে। আমাদের লাস্ট দুটো স্লাইডে চলে আসলাম। নাও পেরিফেরাল নিউরোগ্লিয়াতে আসলাম। নিউরোগ্লিয়া অফ দ্য পেরিফেরাল নার্ভাস সিস্টেম। দুটো সেল আছে, একটা হচ্ছে সোয়ান সেল বা নিউরোলেমোসাইট, দ্যাট ইজ দ্য সোয়ান সেল। আমরা সোয়ান সেল এবং পেরিফেরাল নার্ভাস সিস্টেম ডেভেলপ করে নিউরাল ক্রেস্ট থেকে। কিছু গ্যাংলিয়া যদিও নিউরাল এক্টোডার্মাল প্ল্যাকোড থেকে ডেভেলপ করে, বাট মেইনলি PNS develop from the neural crest. So Schwann cell also develop from the neural crest. Neural crest থেকে Schwann cell develop করে, and they are found only in the PNS. Schwann cell CNS এ থাকে না। They are responsible for myelination in the PNS. PNS এ myelination ও এই Schwann cell করে। এবং শুধু মাইলিনেশন না, ইভেন কোন রিপেয়ার ফাংশনেও হেল্প করে। আমরা জানি পিএনএস এ তারা মাইলিনেশন করে, প্লাস তারা নিউরোলেমা তৈরি করে।
মাইলিন শীট তৈরি করে প্লাস নিউরোলেমা তৈরি করে। ইভেন যে সেলগুলো মাইলিন নাই তারাও তাদের তারাও কিন্তু এই সোয়ান সেলের রিলেশনে থাকে, সোয়ান সেলের কিছু গ্রুভের মাঝে থাকে। সো পিএনএস এ যত নার্ভ ফাইবার আছে আইদার মাইলিনেটেড অর নন মাইলিনেটেড, সবার রিলেশনেই সোয়ান সেল থাকে। মাইলিনেটেড ফাইবারের চারপাশে সে মাইলিন শীট তৈরি করে, কিন্তু নন মাইলিনেটেড ফাইবারের চারপাশে মাইলিন শীট তৈরি করে না, বা তাদেরকেও সে আশ্রয় দেয়। এবং এরা নিউরোলেমা তৈরি করে, আর নিউরোলেমা থাকলে রিপেয়ার হতে ইজি হয়। এই জন্য পেরিফেরাল নার্ভাস সিস্টেমে নার্ভ ফাইবার ইনজুরি হলে রিপেয়ার হতে পারে, নিউরোলেমা থাকে বলে। এবং এখানে আমরা এর আগেও মাইলিনেশনের আন্ডারে বলেছিলাম একটা সোয়ান সেল মাত্র একটা নিউরনের একটা সেগমেন্ট তৈরি করতে পারে, ওয়ান সেগমেন্ট অফ ওয়ান এক্সন তৈরি করতে পারে, শুধু একটাই সেগমেন্ট তৈরি করবে। এই জায়গাতেই ডিফারেন্স ছিল অলিগোডেন্ড্রোসাইটের। অলিগোডেন্ড্রোসাইটের প্রসেস আছে 30 থেকে 40টা, সুতরাং তারা 30 to 40 এরকম সেগমেন্ট তৈরি করতে পারে, আইদার অফ সেম এক্সন অর ডিফারেন্ট এক্সন। একই এক্সনেও সে 30 থেকে 40টা সেগমেন্ট তৈরি করতে পারে, অথবা মাল্টিপল এক্সনের 30 থেকে 40টা এরকম ইন্টারনোডাল সেগমেন্ট তৈরি করতে পারে অলিগোডেন্ড্রোসাইট। সোয়ান সেল একটাই সেগমেন্ট তৈরি করে, একটা সোয়ান সেল একটা সেগমেন্ট তৈরি করবে। আরেকটা সেল হচ্ছে ফাইনালি, তার নাম স্যাটেলাইট সেল। এই যে এখানে আমরা নিউরনের একটা গ্যাংলিয়া দেখতে পাচ্ছি, গ্যাংলিয়ার মাঝেও যেহেতু সেল বডি থাকে, সো তার চারপাশেও স্যাটেলাইট সেল দরকার, সাপোর্টিং সেল দরকার। এই সাপোর্টিং সেলগুলোকেই বলে হচ্ছে স্যাটেলাইট সেল। আমরা এই স্যাটেলাইট সেল দেখতে পাচ্ছি। স্যাটেলাইট সেলগুলো নিউরাল ক্রেস্ট থেকে আসে বিকজ দে আর পেরিফেরাল নিউরোগ্লিয়া। They form a covering layer over the neuronal cell body in PNS ganglia. PNS এ যে গ্যাংলিয়া থাকে তার চারপাশে এরা একটা কাভারিং তৈরি করে স্যাটেলাইট সেল। তাদের কাজ কি? দুটো কাজ। এক নাম্বার হচ্ছে নিউরনের নিউট্রিশন দেওয়া, গ্যাংলিয়াতে যে নিউরনগুলো থাকে তাদেরকে নিউট্রিশন দিতে হেল্প করে, কারণ এখানে তো অ্যাস্ট্রোসাইট নাই যে অ্যাস্ট্রোসাইট গ্লাইকোজেন স্টোর করে নিউরনকে সাপ্লাই দিবে, তাহলে এই কাজটুকু স্যাটেলাইট সেলকেই করতে হয়। 2 নাম্বার হচ্ছে স্ট্রাকচারাল সাপোর্ট দেয়। 3 নাম্বার অবশ্য আরেকটু বলা যায়, এরা নিউরনকে প্রোটেকশনও দেয়, কারণ এখানে কোনো ব্লাড ব্রেইন ব্যারিয়ার তৈরির কোনো রাস্তা নাই। এই নিউরনগুলোকে প্রোটেকশন দিবে কে? ব্লাডের থেকে। সো প্রোটেকশনটুকু অ্যাস্ট্রোসাইট থাকলে সে দিত, কিন্তু এখানে অ্যাস্ট্রোসাইট নাই, সুতরাং স্যাটেলাইট সেলই এই কাজটুকু করবে। তাহলে পেরিফেরাল নার্ভাস সিস্টেমে যে স্যাটেলাইট সেল থাকে তার 1 নাম্বার কাজ হচ্ছে it provide nutrition to the neuronal cell body. Number 1, it gives structural support, it form blood neuronal barrier for this cell body and give protection to those cell bodies in the ganglia. So এই হচ্ছে স্যাটেলাইট সেল। So satellite cell and Schwann cell are the peripheral neuroglia. তো আমরা আমাদের নিউরোঅ্যানাটমি নার্ভাস টিস্যু বিষয়ক আলাপ এখানেই শেষ করে ফেললাম। আমরা এই ভিডিওর মাধ্যমে নার্ভাস টিস্যুর ভিডিওগুলো শেষ করে দিলাম, নার্ভাস টিস্যু সংক্রান্ত ভিডিও আমরা কমপ্লিট করলাম। পরবর্তী ভিডিওতে আমাদের আবার দেখা হবে, হয়তো অন্য কোনো টপিক নিয়ে শুরু করব, আমরা সেরিব্রাম দিয়ে শুরু করতে পারি, স্পাইনাল কর্ড দিয়ে শুরু করতে পারি। আমি সবাইকে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ জানাবো, যাতে নতুন কোনো ভিডিও আপলোড দিলে সবাই নোটিফিকেশন পেতে পারে, কোনো ভিডিও তাতে মিস হবে না। আর কারো কোনো প্রশ্ন বা পরামর্শ থাকলে ইউটিউবের কমেন্ট বক্সে অথবা ফেসবুক মেসেঞ্জারে তোমরা প্রশ্ন করতে পারো। আমি আমার যথাসাধ্য চেষ্টা করব সেগুলোর উত্তর দেওয়ার। সবাইকে আবারও শুভেচ্ছা জানিয়ে আমি এখানে বিদায় নিচ্ছি। স্টে সেফ, স্টে হোম, টেক কেয়ার এন্ড গুড বাই।